স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে আদ্রিতা। মাত্র কি ঘটল সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আদ্রিতা থতমত চেহারা নিয়ে সামনে তাকালো। তার থেকে কিছুটা দূরে ফারিস দাঁড়ানো। এইদিকে ফারিস শার্টের বোতাম লাগাতে লাগাতে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো আদ্রিতার মুখশ্রীর দিকে। রাগে তার মাথা গজগজ করছে। ইচ্ছা করছে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু মারছে না। কতক্ষণ আগেই ফারিস আদিতার থেকে উঠে প্যান্ট শার্ট পরে নেয়। আদিতা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। 3 মিনিট আগেই উঠে বসে সঙ্গে দেখে ফারিসের তীক্ষ্ণ দৃষ্টি আর চুল দিয়ে এখনও পানি গড়িয়ে পড়ছে। ফারিস মুখ খুলল। অবশিষ্ট শার্টের বোতামটি আটকে তীক্ষ্ণ স্বরে বলল, আপনি এই রুমে কি করছেন? একটা অপরিচিত হোটেল রুমে কেউ এইভাবে ঢুকে পড়ে? আদিতার মাথা নিচু করে ফেলল। কি বলবে বুঝতে পারছে না। মনমুনি তো বলেছিল তারা রুম নাম্বার 406 মানে 406-এই আছে। আদিতার নিশ্চুপতায় ফারিস গর্জে উঠল। থমকে স্বরে বলল, কি হলো? কথা বলছেন না কেন? ফারিসের কণ্ঠস্বর কেঁপে ওঠে। আদিতা থরথর করে বলল, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এটা রুম নাম্বার 406। ফারিস কিছু বলে না। কালকে হোটেলের রুমে ঢোকার সময় ফারিস খেয়াল করেনি এটা কয় নাম্বার রুম। আদিবে এই রুম টুম আগে বুক করে রাখে। এমনকি কাল রাতে আদিবেই তার রুমের দরজা খুলে সে শুধু ফোনে কথা বলতে বলতে ভিতরে ঢুকে যায়। রুম নাম্বার আর খেয়াল করেনি। ফারিস আদিতার থেকে দৃষ্টি সরিয়ে বাইরে যেতে নেয়। যাওয়ার আগে তীক্ষ্ণ স্বরে বলে, এক পাও বের হবেন না। যাওয়ার আগে তীক্ষ্ণ স্বরে বলে। আদিতা শোনে, বিনিময়ে শুধু হা বোধক মাথা নাড়ায়, মুখে কিছু বলে না। ফারিস দরজার সামনে গিয়ে দাঁড়ায়। অনেকক্ষণ তাকিয়ে থাকে রুম নাম্বারের দিকে। তার রুম নাম্বার 408, কিন্তু এইটের উপর অংশের এই কর্নারের লেখাটা হালকা মুছে গেছে, যার কারণে কিছুটা 6-এর মতো লাগে। আদিতা একটু ক্লান্ততে থাকায় বিষয়টা বুঝতে পারেনি। ফারিস কিছু একটা ভেবে ভিতরে ঢুকলো। আদিতা তখনও ঠাই বসে। ফারিস বলল, চোখে চশমা লাগাচ্ছেন না কেন? আদিতা তার ধ্যান থেকে বেরিয়ে এলো। কিছুটা স্বাভাবিক হয়ে বলল, মানে? এটা রুম নাম্বার 408। সঙ্গে সঙ্গে চমকে উঠল আদিতা। তড়িৎ গতিতে বিছনা থেকে উঠে দাঁড়ালো। তবে কি সত্যি তার চোখে সমস্যা হয়েছে? আদিতা কি বলবে বুঝতে পারে না। ফারিস বলে, বাসায় গিয়ে চশমা পরে নেবেন। আদিতা কিছু বলবে তার আগেই তার ফোনটা বেজে উঠল। মনমন কর করেছে। আদিতা এক পলক ফারিসের দিকে তাকিয়ে ফোনটা তুলল। হ্যালো বলতেই ওপাশে থাকা মনমন বলে উঠল, তুই কি রুম খুঁজে পাসনি আদু, নাকি এখনও রুমের দিকে আসিসনি? আমি গোসল করতে যাব, তোর জন্য সে কখন থেকে বসে আছি। তুই আসলে ওয়াশরুমে ঢুকবো। তোর কি খুব দেরি হবে? আমি দরজা আটকে ওয়াশরুমে যাব। যাস না, আমি আসছি। ঠিক আছে, জলদি আয়। কান থেকে ফোন সরায় আদিতা থতমত কণ্ঠে বলে। আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পারিনি। আদিতা এমনভাবে কথাটা বলল যে ফারিস চেয়েও আর কিছু বলতে পারল না। ফারিস বলল, ঠিক আছে, যান। আদিতা যেতে নিল, আবার দাঁড়িয়ে পড়ল। দ্বিধাহীন স্বরে বলল, আপনার পিঠের ক্ষতটা কি সেরেছে? ফারিস নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকে আদিতার দিকে। বলে, এত জেনে কি করবেন? আমি একজন ডক্টর, এগুলো জানা আমার অধিকার আছে। ফারিস হাসে। কি নিদারুণ দেখায় সেই হাসি। আদিতার চোখ আটকায় সেই হাসিতে। ছেলেটা চমৎকার হাসে। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটি হাসলে আরও দারুণ দেখায়। ফারিস বলে, আমি আপনার পেশেন্ট নই যে অধিকার দেখাবেন। আজ নন, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে তো ছিলেন। আগের দিন ভুলে যান, বর্তমান নিয়ে ভাবুন। বর্তমান নিয়ে ভাববো, ঠিক আছে, কিন্তু তাই বলে অতীত ভুলে যাওয়ার কি দরকার? ফারিস মনে রাখার মতো মানুষই নয়। মনে রাখলে কি খুব ক্ষতি হবে? মৃত্যুও ঘটতে পারে অকালে। আদিতা চমকে উঠল। বলল, আচ্ছা, ফারিসকে মনে না রাখার কারণটা কি জানা যায়? এত কারণ আপনাকে বলতে আমি বাধ্য নই। আদিতা দমে যায়। এই ছেলের সাথে কথা বলে সে যেন পেরে উঠবে না। আদিতা চলে যেতে নেয়। দরজা পর্যন্ত যেতেই ফারিস বলে ওঠে। এই যে শুনুন। আদিতা দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে শান্ত স্বরে শুধালো। জি বলুন। ফারিস কেমন একটু করে যেন বলল, আমার সামনে আর আসবেন না। আপনাকে আমি দেখতে চাই না আর। আদিতা কিছু বলে না। এই কথা নতুন কি? এটা তো প্রত্যেকবারই বলে ফারিস। আদিতা বেরিয়ে যায়। ফারিস চুপচাপ দাঁড়িয়ে তার চোখে ভাসলো তখনকার সেই দৃশ্য। বিছনায় লেপ্টে থাকা তার আর আদিতার মুখোমুখি হওয়ার দৃশ্য।
ফারিস তার চোখ বন্ধ করলো। মেয়েটা কেন যেন তাকে শান্তি দিচ্ছে না, বারবার দেখা কেন হচ্ছে। কতক্ষণ যেতেই দরজায় নক করলো আদিব। ফারিসের জন্য খাবার নিয়ে এসেছে। আদিব ফারিসের দিকে তাকিয়ে বলল, গাড়ি কি বার করবো ভাই? খাবার খেয়ে বের হবেন? ফারিস চমকে উঠল, নিজের ভাবনা থেকে বাড়িয়ে বলল, কি বললে? গাড়ি কি বার করবো ভাই? হুম, বার করো। আচ্ছা, আপনি খাবারটা খেয়ে নিন, আমি বার করছি। আদিব খাবারগুলো বিছানার উপর রেখে যেতে নিল। ফারিস তখনও ঠায় দাঁড়িয়ে। কতক্ষণ আগের ঘটনা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। ফারিস আদিবের দিকে না তাকিয়ে বলল। আদিব, শোনো। আদিব দাঁড়িয়ে পড়ল, বলল, জি বলুন ভাই। হোটেল কর্তৃপক্ষকে বলবে রুম নাম্বার ঠিক করতে। আদিব খানিকটা অবাক হয়ে বলল, কেন ভাই? আটকে 6 ভেবে মানুষ ভুল করবে। রুমে ঢুকে আদিতা আয়নার দিকে তাকালো। তার চোখে সত্যি সমস্যা হয়েছে, না হলে এইটার উপর অংশটি মুছে গিয়েছিল। সে কেন বুঝতে পারল না? সত্যি কি চশমা পরা দরকার তার? আসার সময় সে রুম নাম্বারটা দেখে মিনিটের মাঝে নিজের ভুলটা বুঝতে পারে। আদিতা দীর্ঘশ্বাস ফেলল। যেদিন থেকে ফারিস নামক ছেলেটা তার জীবনে এসেছে সেদিন থেকেই তার সাথে সব উল্টোপাল্টা ঘটছে। ফারিস নামের ছেলেটাকে বড্ড অদ্ভুত লাগছে আদিতার। কিছু তো একটা রহস্য আছে ওই ছেলেটার মাঝে, যা ফারিস সবার থেকে লুকাতে চাচ্ছে। কিন্তু কেন? বিখ্যাত ঔষধ কোম্পানির মালিক কেনই বা কিছু লুকাতে চাইবে? কেন নিজেকে আড়াল করতে চাইবে? আদিতা আর ভাবল না। এই মুহূর্তে তার প্রথম ভাবনা, যে কয়দিন তারা কক্সবাজারে থাকবে সেই কয়দিন রুম নাম্বার 408-এর ধারার কাছেও যাবে না, কিছুতেই যাবে না। বেলা প্রায় দুপুর 3:30টার কাছাকাছি। কক্সবাজারের সমুদ্রের সৈকত থেকে প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে একটা বড় সড়ো গোড়াউট ঘরে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আসে ফারিস। তাকে ঘিরে দূরে গোল করে দাঁড়িয়ে আছে তার লোকজন। সবার হাতেই বড় বড় পিস্তল। ফারিস নির্বিকার হয়ে বসে। তার সামনেই কিছুটা দূরে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে আছে সেই পালিয়ে যাওয়া নতুন ছেলেটি। নাম মোশাররফ সুলতান। তাকে মারধর করা হয়নি, তবুও ক্লান্ত আর ভয়ে মোশাররফ থরথর করে কাঁপছে। একটা ছেলে এগিয়ে আসলো। ফারিস তার থেকে একটা সিগারেট নিল। ছেলেটির হাতে লাইটার দিয়ে সেটা জ্বালালো। 2-3 বার ফু দিয়ে তার লোকদের ইশারা করলো মোশাররফকে তার একদম সামনে আনতে। দুজন লোক চেয়ার সহ মোশাররফকে উঠিয়ে একদম ফারিসের মুখোমুখি বসালো। মোশাররফ আরও ঘাবড়ে গেল, থরথর করে বলল, আমায় ক্ষমা করে দিন বস, আর এমন হবে না। ফারিস সিগারেটের ধোঁয়া উড়ালো, সোজা গিয়ে পড়লো মোশাররফের চোখে মুখে। ফারিস বলল, 3টে প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে তোর মুক্তি। মোশাররফ কি বলবে বুঝছে না, শুধু কাঁপছে। ফারিস সিগারেটটা মোশাররফের সামনে থেকে সরিয়ে বলল, সমস্ত কিছু প্ল্যান কার ছিল? আমি কিছু জানি না। গুড অ্যান্সার। কথাটা বলে মোশাররফের ডান হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরল ফারিস। মোশাররফ থরথর করে কাঁপছে, হাতে যন্ত্রণা হচ্ছে প্রচুর। ছটপট করছে মোশাররফ। সে আপনা আপনি থরথর করে বলে উঠল, এক লোক আমায় শুধু কল করে বলেছিল আমি যেন আপনার ট্রাকে মেয়ে রেখে আপনায় ফাঁসাই, বিনিময়ে অনেকগুলো টাকা দিবে। ও আচ্ছা, তা কত দিল? 10 লাখ দিবে বলেছিল, 5 লাখ পাঠায় বাকিটা। বলার আগে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরল ফারিস। ছেলেটা যন্ত্রণায় কাতরায়, চেঁচিয়ে উঠে ভয়ঙ্করভাবে। আদি পিছন ঘুরে যায়, তার এসব একদম ভালো লাগে না। অন্ধকার রাত, আকাশে অল্প স্বল্প তারার মেলা। ঘড়িতে রাত প্রায় 10টা ছাড়িয়ে। সামনের সমুদ্রের ঢেউয়ে শা শা করে শব্দ শোনা যাচ্ছে। ঘন্টার মতো ঝনঝন করে কতক্ষণ পর পর কানে বাজে সেই শব্দ। মৃদুল বসে আছে সমুদ্র থেকে খানিকটা দূরে যাতাযুক্ত চেয়ারে। তার প্রবল মন খারাপ। মৃদুল প্রায় 15 মিনিট যাবৎ একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু ঠিক 15 মিনিট পর মৃদুল বুঝতে পারলো মেয়েটি বিবাহিত, সঙ্গে বাচ্চাও আছে। ঠিক 2 মিনিট আগে মেয়েটি তার স্বামীর হাত ধরে বাচ্চাকে কোলে নিয়ে ঠ্যাং ঠ্যাং করে চলে গেল। সেই থেকে মৃদুলের মন খারাপ। মৃদুলের সাথে ঘটে যাওয়া এই বিরহের ঘটনা দূর থেকে পুরোটাই দেখেছে আশরাফ, মুনমুন, আদিতার, রনি আর চাঁদনি। তারা মিটিমিটি হাসছে। আদিতার সবাইকে থামিয়ে বলল, হাসিস না, বেচারা মেয়েটাকে নিয়ে সিরিয়াস ছিল। আদিতার কথা শুনে আশরাফ বলল, ঠিক বলেছিস, চল যাই, শালার মুডটা ঠিক করতে হবে। রনির হাতে ছিল গিটার। সে বলল, চল ভিন্ন কিছু করি। রনির ইশারা বুঝি
রনির ইশারা বুঝি সবাই বুঝলো। তারা এগিয়ে গেল। মৃদুল মৃদুল তখন সেই রাস্তার পানে তাকালো যে রাস্তা দিয়ে সে বিবাহিত মেয়েটি চলে গেল। শুরুতেই রনি গিটার বাজাতে বাজাতে মৃদুলের সামনে গিয়ে বলে উঠল। লা 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 লা। রনির দেখা দেখি আশরাফও বলে উঠল। লা 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 লা। মৃদুল আচমকায় চমকে উঠে ওদের সবার দিকে তাকালো। সবার মুখে হাসি। আদি তার মন বসলো মৃদুলের সামনে থাকা আর একটা ছাতাযুক্ত চেয়ারে। হাতে তালি দিচ্ছে তারা। চাঁদনি মাঝখানে দাঁড়ানো শব্দ। আশা বা রনি দুজন গিয়ে বসলো মৃদুলের দুপাশে। রনি গিটার বাজাতে বাজাতে গিয়ে উঠলো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, রনির পরে আশা বলে উঠলো। তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সে রাতে প্রেমী ডেকে যায়। তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সবই পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা। মৃদুলের টাল উঠে গেল সবার গান শুনে। সে তার নিজস্ব মুডে চলে গেল। হাসি ফুটে উঠল মুখে। রনি গম্ভীর ধ্যানে গিটার বাজাতে মগ্ন হলো। কতক্ষণ যেতেই সবাই একসাথে গেয়ে উঠল আবারে। যদি প্রতিদিন সেই রোগিনে হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রোগিনে হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। লা 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 লা। সবাই একসাথে গেয়ে উঠল আবারও। প্রকৃতির বুকে তখন উপসে পড়া ঢেউ। মানুষগুলো তা দেখছে না কেউ। তাদের দৃষ্টি তখন সমুদ্রের কিনারায় জোটা বেঁধে গান ধরা 6 জন মানুষের দিকে। কি উল্লাস তাদের মাঝে! মনে হচ্ছে পৃথিবীর দুঃখ বলে কিছুই নেই, কিচ্ছুই না। দূরের মানুষগুলো 3 জোড়া মানুষের উল্লাসে নিজেরা উল্লসিত হচ্ছে। প্রকৃতি জোরে ছুটাছুটির মিষ্টি বাতাস। আহা, সুন্দর জীবন! রাগি রাগি মুখ নিয়ে হোটেলে পা রাখলো ফারিস। তার তীব্র ক্ষোভ সেই মানুষটা কে তার জানার কেউ তো আছে যে তার কাজকর্ম কিছুটা হলেও অনেকটা জানে। আর ফারিসকে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। ফারিসের পিছনে হাঁটছে আদিপ। কতক্ষণ আগেই মোশাররফকে খুন করে এসেছে ফারিস। ফারিসের মধ্যে কোনো দ্বিধাই নেই, অথচ আদিপের বুক দুরু দুরু করছে। জোরে জোরে নিঃশ্বাসও ফেলছে কতবার। ফারিসের কাছে বেঈমানদের জায়গা নেই। তাই অপরাধ করা মানুষটা যতই তার কাছে মিনতি করুক না কেন, তারপর মৃত্যুই হয়। ফারিস বড় বড় পা ফেলে তার রুমের দিকে অগ্রসর হলো। গোডাউনে দেরি হয়ে যাওয়ায় গাছের কাছে যেতে পারেনি ফারিস। তবে কাল সকালে যাবে ভেবে নিয়েছে। ফারিস আদিবকে উদ্দেশ্য করে বলল। কাল সকাল সকাল আমরা বের হব আদিব, দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আদিবও দ্রুত জবাব দিল। আচ্ছা ভাই। আদিব ফারিসের রুমটা খুলে তার রুমে ঢুকে পড়লো। ফারিস তার কক্ষে ঢোকার আগে উপরটা চেক করলো। রুম নাম্বার ঠিক করা হয়েছে। ফারিস ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার ভীষণ রাগ লাগছে। প্রকৃতি তখন নীরব। সমুদ্রে বিলাস করে গান বাজনা হই হুল্লা করে সাথে সামুদ্রিক মাছ রান্না খেয়ে রাত প্রায় 12:30টার দিকে হোটেলে ঢুকলো আদিতা, আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। সবাইকে বাই জানিয়ে দ্রুত রুমে ঢুকে পড়লো। আদিতা আর মুনমুন ঢুকলো রুম নাম্বার 6-এ। আদিতা রুমে যাওয়ার পথে ফারিসের রুমটা দেখেছে। সঙ্গে সঙ্গে মনে পড়লো ফারিস আর তার বিছনায় লেপ্টে পড়ার ঘটনা। ছি!
কি লজ্জার একটা বিষয়। আদিতা হাসলো। লোকটাকে কেন যেন আদিতার ভালো লেগেছে। ভিন্ন রকম কিছু একটা আছে লোকটার মাঝে। রাগটাও প্রবল। এই প্রবল মনের রাগ থাকা মানুষটার মাঝে লুকিয়ে রাখার মতো কি আছে জানতে খুব ইচ্ছা করছে আদিতার, কিন্তু জানার উপায় নেই। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো আদিতার। অন্ধকার রাতটা তখন খুবই গভীর। ঘড়িতে প্রায় রাত 2টো ছাড়িয়ে। মনমন বিছানায় বেঘরে ঘুমাচ্ছে, আর আদিতা বেলকনিতে দাঁড়িয়ে। তার ঘুম আসছে না। কেন আসছে না তা ধরতে পারছে না। রাতটা শীতল, ঠান্ডা ফুরফুরে বাতাস বইছে চারপাশে। প্রকৃতিতে শীতের আভাস ঘুরছে। আদিতার গায়ে পাতলা চাদর জড়ানো। বিশাল আকাশটায় এক সুন্দর চাঁদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আদিতা মৃদু হাসলো। রাতের এই সময়টা তার খুবই ভালো লাগে। কেমন চারপাশ চুপচাপ, ঠান্ডা, কোনো শোরগোল নেই। পুরোই নির্জব আর নির্জন। আদিতার এই সময়টা চারপাশ দেখলেই মনে হয় এই পুরো পৃথিবী বুঝি সে একাই আছে। আদিতার এই সময়টায় চারপাশ দেখলেই মনে হয় এই পুরো পৃথিবীতে বুঝি সে একাই আছে। আদিতার মনে হলো এই মুহূর্তে হাতে 1 কাপ কফি থাকলে মন্দ হতো না, কিন্তু হোটেল রুমে এই সময় কফি কই পাবে। আদিতা তার ঘন কালো লম্বা চুলগুলো খুলে দিল, মাথা নাড়িয়ে সেগুলো এলোমেলো করলো। পুরো পিঠ ছুঁয়ে ফেললো তার চুল, বাতাসে সেগুলো দুলছে। এক শীতল হাওয়া তাকে নাড়িয়ে দিল। আদিতা রেলিংয়ে হাত রাখলো, তাকিয়ে রইল ওই বিশাল আকাশের দিকে। মনে মনে বলল, তুমি এত সুন্দর কেন? আদিতা চোখ বোঝালো। সাথে সাথে আদিতার সামনে ফারিসের চেহারা ভেসে উঠল। সে চমকে উঠল, চোখ খুলো দ্রুত, চোখ মুখ কুঁচকে বলল, তুমি এত সুন্দর কেন বজ্জাত ছেলে? একটা খালি রাগ দেখায়। বেশ কিছু সময় আদিতা একা একা পার করলো। আচমকা আদিতার নজর গেল তাদের হোটেলের এক রুমে ছাড়িয়ে তার পরের রুমের বেলকনিতে। কেউ বসে আছে তার দিকে। তড়িৎ চমকে উঠল আদিতা। ভালো মতো খেয়াল করতে আদিতা বুঝলো বসে থাকা মানুষটা আর কেউ না, ফারিস। আদিতা অবাক হলো, লোকটা এখনো ঘুমায়নি। হাতে সিগারেট নিয়ে তা খেতে খেতে মোবাইল দেখছে ফারিস। আদিতা দ্রুত ওখান থেকে সরে গেল। কি জানি তাকে দেখতে পেলে আবার ফারিস চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে আদিতা যেতেই ফারিস তাকালো আদিতার বেলকনিতে। সে অনেক আগে আদিতাকে লক্ষ্য করেছিল। এত রাতে মেয়েটা সজাগ ভেবে বেশ অবাক হয়েছে, তবে খুব একটা ভাবেনি। মেয়েটাকে ফারিস মোটেও দেখতে চায় না, কিন্তু সে দেখা হয়ে যায়। যেমন এখন হলো, মেয়েটা না চাইতেও বারবার সামনে আসছে ফারিসের, যেটা ফারিসের মোটেও ভালো লাগে না। ফারিসের কল্পনা আসলো সকালের ঘটনা। আদিতার সেই ভয়ার্ত মুখশ্রী, কাঁপা কাঁপা কণ্ঠ, গলায় দৃঢ়তা। ফারিস আনমনে বলে উঠল, মেয়েটার চোখ দুটো অসম্ভব সুন্দর। কথাটা বলে ফারিস চরমভাবে চমকালো। এটা কি বলে উঠল? সে আবার কবে থেকে মেয়েদের চোখ মুখ দেখতে শুরু করলো? ফারিস তার মাথা ঝটকালো। এসব কি হচ্ছে তার সাথে? পরের দিন খুব সকালে ফারিস বের হলো তার গাছের উদ্দেশ্যে। তার একটা বিশেষ গাছের বাগান আছে, যে বাগানের কথা খুব কম মানুষই জানে। কক্সবাজার থেকে অনেক অনেক দূরে একটা গোপনীয় স্থানে তার বসবাস। বর্তমানে সেই গাছ দেখতেই যাচ্ছে ফারিস। কক্সবাজার থেকে বেশ খানিকটা দূরেই এক বিশাল পপি গাছের বাগান রয়েছে ফারিসের, যে পপি উদ্ভিদ থেকে তৈরি হয় অসময় সহ আরও নানা ধরনের নেশাদ্রব্য। বিশাল একটা জমি ভর্তি করে তৈরি হয়েছে আফিমের গাছ। ফারিস এই আফিমের গাছ দিয়েই তৈরি করে ঔষধদ্রব্য। প্রতি বছরে আফিমের ফলন বেশ ভালো হয়, কিন্তু এবার বীজ বপন করা হলেও গাছের সংখ্যা কম হয়েছে। মাটিতে সমস্যা হয়েছে নাকি অন্য কিছু ধরতে পারছে না কেউ। বিষয়টা বেশ চিন্তিত ফারিস। আফিম গাছের বাগান থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে ফারিস, দৃষ্টিটা সামনে বাগানের দিকে। ফারিসের পাশে দাঁড়ানো আদিব। ফারিস প্রশ্ন করল, আলতাপ চাচা এখনো আসেনি আদিব? আদিব নড়ে চড়ে উঠল, বিচলিত গলায় বলল, বুঝছি না ভাই। ফোন করো তো। আদিব শুনল। দ্রুত একটু দূরে গিয়ে ফোন করলো আলতাপ চাচাকে। আলতাপ হলো এই বাগানের কৃষক। উনি সহ আরও অনেকেই আফিমে চাষবাদ করে থাকেন, আর সবাইকে দ্রুত এখানে আসার জন্য বলা হয়েছে, কিন্তু কেউ এখনো পৌঁছাতে পারেনি। তার জন্য ফারিসের রাগ লাগছে, কিন্তু সে শান্ত। আদিব কল করায় 2 সেকেন্ডের মধ্যে ফোন তুলল আলতাপ। থরথর করে বললেন তিনি, আদিব বাবা, তোমরা আইয়া পড়ছো? চাচা, আপনারা কই? এই তো আমরা রাস্তায়, প্রায় আইয়া পড়ছি। আদিব শুনল। ফারিসকে এক ঝলক দেখেই বলল,
তাড়াতাড়ি আসেন চাচা, ভাই কিন্তু রেগে যাবেন নয়তো। আলতাপও ঘাবড়ে গিয়ে বললেন। এই তো আইয়া পড়ছি আমরা। ফারিস আওয়াজ করলো, আদিবকে উদ্দেশ্য করে বলল। ওনারা কত দূর আদিব? আদিবও কান থেকে ফোন সরিয়ে দ্রুত জবাব দিল। এই তো ভাই, 5 মিনিটের মধ্যে চলে আসবে। ফারিস কিছু বলে না, পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের বাগানগুলোর দিকে। নভেম্বর মাস চলছে। আফিমের বীজ গত মাসে দেওয়া হয়েছে, কিন্তু সেই বীজ ভেঙে এখনও গাছ আসার কোনো নামগন্ধই নেই। অথচ আগের বছরগুলোর বীজ দেওয়ার 2 সপ্তাহের মাঝেই বীজ ভেঙে গাছ দেখা যায়। সময় গড়ালো, ঠিক 4 মিনিটের মাথায় আলতাপদের আগমন ঘটলো। তাদের ভয় লাগছে। এবারের ফসলের করুণ অবস্থা দেখে তারাও বেশ অবাক হয়েছে। আদিব এগিয়ে এলো, ফারিসের সামনে দাঁড়িয়ে বলল। ভাই, আলতাফ চাচারা চলে এসেছেন। ফারিস ঘুরে তাকালো, আলতাপ এগিয়ে আসলো। ফারিস শান্ত স্বরে বলল। কেমন আছেন চাচা? আলতাপ ধীর স্বরে উত্তর দিল। ভালো বাবা, তুমি? আমিও ভালো। গাছের কি সমস্যা হয়েছে চাচা? আমিও ধরবার পারছি না। ডাক্তার কি ডাকা হয়েছিল? কইছে কোনো ভেজাল নাই, সপ্তাহ পার হইলে নাকি এ গাছ উঠাবো। গাছের যত্ন ভালোভাবে নেওয়া হচ্ছে তো চাচা? বাবা, নতুন কোনো মালি এনেছো এখানে? না, সবাই পুরান। ফারিস আর কোনো প্রশ্ন করলো না, এগিয়ে গেল বাকি বাগান পরিচর্যা করা মানুষদের দিকে। কিছুক্ষণ সবাইকে দেখে বলল। গাছের ফলন ভালো হলে আপনাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে। মালিরা খুশি হলেন। ফারিস তার চোখের সানগ্লাস পরলো, আদিবকে উদ্দেশ্য করে বলল। আদিব চলো। আদিব শুনলো, সবাইকে বাই জানিয়ে চলে গেল ফারিসের পিছন পিছন। ফারিস যেতেই সবাই নিঃশ্বাস নিল। তারা ভেবেছিল ফারিস চেঁচামেচি করবে, কিন্তু করলো না। ভেবে তাদের শান্তি লাগছে। বেলা প্রায় 11:30। বেঘরে ঘুমাচ্ছে আদিতা। তাকে অনেকবার ডাকা হলো, তার ঘুম ভাঙেনি। শেষমেশ তাকে রেখে পিছে চলে গেল আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। আদিতার ফোন বাজলো। ফোনের শব্দে আদিতার ঘুম ভাঙলো। ঘুমের মাঝে সাঁতারে ফোনটা হাতে নিল। কর্ণমতে কানের কাছে ফোনটা রেখে মিনমিনিয়ে বলল। হ্যালো, কে? সঙ্গে সঙ্গে এক বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল মৃদুল। তুই এখানে ঘুমাচ্ছিস হারামি? আদিতার ঘুম উড়ে গেল। শক্তপক্ষ কণ্ঠে বলল। সকাল সকাল মেতাচ্ছিস কেন? মেটামোনা চেমড়ি, তোর জন্য এখানে নামতে নাই আমি। তোর শরম করে না? গোসল করতে যাবি, আমারে ডাকিস? বদমাস মাইয়া, সমুদ্রে নামো। সমুদ্র কথাটা কানে আসতে আদিতা মনে পড়লো তারা কক্সবাজারে আছে। আদিতা এবার শোয়া থেকে উঠে বসলো, আশেপাশে তাকিয়ে বলল। তোরা আমারে রাইখা সমুদ্রে গেছো গা? তোরে এখন ইচ্ছে করছে কি জানিস? হোটেলে দিয়া তুইলা আইনা পানিতে চুবাইমু। আরে, রেগে যাচ্ছিস কেন? তোকে কতবার ডাকা হয়েছিল জানিস? সত্যি ডাকছিলি? মরার মতো ঘুমাইয়া থাকলে টের পাবি কেমনে? এই, এখন বেশি কথা না বইলা তাড়াতাড়ি সমুদ্রে আয়, আমরা অপেক্ষায় আছি। আদিতা আদুরে স্বরে বলল। আমি ব্রেকফাস্ট করবো না দোস্ত। করা লাগবে। আদিতা মোবাইল কানে রেখেই মাথা নাড়ালো। মৃদুল বলল। লাগলে ব্রেকফাস্ট কইরাই আয়। আচ্ছা, তোরা চিল কর, আমি আধা ঘন্টার মধ্যেই আসছি। আচ্ছা, দ্রুত আসিস। তুই ওয়াশরুমে ঢোক, আমি তোর ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আদিতা শুনল। মৃদুল হেসে দ্রুত ছুটল ওয়াশরুমে। ঠিক আধ ঘন্টার মধ্যে হালকা তৈরি হয়ে হোটেল থেকে দিয়ে যাওয়া খাবার খেয়ে বিচের উদ্দেশ্যে বের হতে নিল আদিতা। সিঁড়ি বেয়ে খুব দ্রুত নামতে লাগলো। 3 তলা বেয়ে নিচে নামতেই তার সঙ্গে দেখা হলো ফারিসের। ফারিস তখন সিঁড়ি বেয়ে নিচের রুমে যাচ্ছিল। আদিতা ফারিসকে দেখে চমকে গেল, বুকটা কেঁপে গেল হুট করেই। আচমকা সামনে চলে আসার পায়ের গতি কমতে না পেরে হুমকি খেয়ে পড়ল ফারিসের উপর। মাথা ঠেকলো ফারিসের বুকে। ফারিস তাকে ধরল। চোখাচোখি হলো দুজনের। আদিতা থমথমে মুখ। এই লোকটার সাথে সবসময় তার দুর্ঘটনা কেন ঘটে? আদিব তখন কেবলই সিঁড়ি বেয়ে ওপরে উঠে বলল। পুরো কথা বলার আগেই ফারিস আর আদিতাকে একসাথে দেখে সে চরমভাবে চমকালো। এই মেয়ে এখানে কি করছে? আদিব কোনো কথা না বলে নিচে নেমে আসলো। তার পায়ের ধ্বনি পেতে আদিতা সরে গেল। বিচলিত কণ্ঠে বলল। আমি খুব দুঃখিত। ফারিসের রাগ হলো, ক্ষিপ্ত মেজাজে বলল। আপনি ডাক্তার নাকি ঝামেলা? যখন তখন সামনে এসে খালি ঝামেলা করছেন। আদিতার গায়ে লাগলো কথাটা। খানিকটা উচ্চ স্বরে বলল।
আমি ইচ্ছে করে কোনো কিছু ঘটাই না, বুঝলেন? আপনি হুট করে চলে আসায় ঘাবড়ে গিয়েছিলাম মাত্র। ফারিস আদিতার চোখের দিকে তাকালো, শীতল স্বরে আওড়ালো। আপনার ঘাবড়ানো আমার জন্য কতটা অস্বস্তিকর ব্যাপার তা কি আপনি জানেন ডাক্তার ম্যাডাম? আদিতা চমকালো, ফরকালো, অবাক হলো খুব, অদ্ভুত কণ্ঠে বলল। মানে? ফারিস বিব্রত হলো, কি বলে ফেললো। আজকাল মুখের উপর কন্ট্রোল হচ্ছে না ফারিসের, যখন তখন কী সব বলে ফেলছে, বিশেষ করে আদিতার সামনে। ফারিস শতমত গলায় বলল। কিছু না, সামনে থেকে সরুন। আপনি তো খুব অদ্ভুত মশাই। আপনাকে সাধে আমি বখাটে বলি? শুনুন, এক শব্দ বারবার ভালো লাগে না। কতবার বলবো আমি বখাটে নই? আপনি কি? তা তো দেখতেই পাচ্ছি। এত কথা না বলে সামনে থেকে সরুন তো। আদিতা সরে গেল, ফারিস এগিয়ে গেলেও যাওয়ার আগে বলল। এতবার সামনে এসে আমায় বিব্রত করা বন্ধ করুন ডাক্তার ম্যাডাম। আপনাকে আমার ভালো লাগে না, কেন বুঝছেন না? ফারিস কথাটা বলেই চলে গেল। আদিতা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, তাকে রইল ফারিসের যাওয়ার পানে। ছেলেটা এমন কেন? আদিতার রাগ হচ্ছে, বারবার ছেলেটা তাকে ভালো লাগে না বলে অপমান করছে। আশ্চর্য, সে কি একবারও বলেছে ফারিস প্লিজ আমাকে আপনার ভালো লাগান, নয়তো আমি শান্তি পাচ্ছি না? আর একবার এই ভালো লাগে না বলে ঠাটিয়ে ঠাটিয়ে একটা চোর বসিয়ে দিবে আদিতা। চট করে তার খুব রাগ লাগছে, এত রাগ লাগার কথা না, তবু রাগ লাগছে। আদিতা হন হন করে নিচে নেমে গেল। আদিপ তখন নিচতলার একটা চেয়ারে বসা। আদিতাকে যেতে দেখেই আদিপ উঠে দাঁড়ালো, চললো উপরে। সে হঠাৎ নিচে কেন নেমে এলো বুঝতেছে না। নামার তো কথা ছিল না। ভাবটা এমন ছিল ভাইয়া ভাবি কথা বলছে, সেখানে না দাঁড়ানোই উত্তম। আদিপ আচমকাই নিজের ভাবনার কথা ভেবে হেসে উঠল। ভাইয়া ভাবি? ভাবা যায় ফারিস ভাই বিয়ে করেছেন? হ্যাঁ, আদৌ সম্ভব? নিজের রুমে পায়চারি করছে ফারিস, তার অস্বস্তি লাগছে, কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে বুকে। আদিতা মেয়েটার সামনে এলেই এই অনুভূতি হয় ফারিসের, যেটা তার মোটেও ভালো লাগে না। তাই তো বারবার বলে আমার সামনে আর আসবেন না, আপনাকে আমার ভালো লাগে না। ফারিস বুকে হাত দিল, কেমন করে একটু বলল। আপনি আমার সামনে এলে আমার বড্ড অস্বস্তি হয় ডাক্তার ম্যাডাম। আপনাকে আমার মোটেও ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। তাহলে কেন বারবার উত্ত্যক্ত করছেন আমায়? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিখোঁজ কালো আন্ধারে ঘেঁষে চারপার শা শব্দ করে ছুটছে সমুদ্রের ঢেউ। ঘড়িতে প্রায় রাত 1টা ছাড়িয়ে। ফারিস দাঁড়িয়ে সমুদ্র থেকে একটুখানি দূরে। সমুদ্রের ঢেউরা তাকে ছুটে চাইছে বারংবার, কিন্তু পাচ্ছে না। তারা আসতেই ফারিস যাচ্ছে সরে, যার জন্য তারা প্রতিবার তাকে ছুটে যাচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। ফারিস একটু সরে এক স্থানে স্থিরভাবে দাঁড়ালো, চোখ দুটো নিল বুঝিয়ে। সে অনুভব করলো প্রকৃতি তার ঠান্ডা বাতাস দিয়ে তাকে বারবার ছুঁইছে, সর্বঙ্গ করছে শীতল। ফারিস কিছু কল্পনা করলো, সে মাঝরাতে ছুটে যাওয়া হসপিটাল, প্রথম দেখা হওয়া মেয়েটাকে তুলে আনা, ক্ষত সারাতে আবার হসপিটালে যাওয়া, হোটেল রুমে দেখা হওয়া, অনিচ্ছাকৃতভাবে কাছাকাছি যাওয়া, মেয়েটাকে বেলকনিতে দেখায়, সিঁড়িতে মুখোমুখি হওয়া, সবকিছু এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে ফারিসের বক্ষস্থলে। ফারিস ভাবলো মেয়েটার নাম। ফারিস চেষ্টা করলো মেয়েটার নাম মনে করার, কিন্তু আশ্চর্যজনক মেয়েটার নামই মনে পড়ছে না। অনেকক্ষণ ভেবে ব্যর্থ হওয়ার পর ফারিস বুঝলো সে মেয়েটার নামই জানি না, জিজ্ঞাসা করাই হয়নি। অথচ তাদের বেশ কয়েকবার দেখা হয়েছে। মেয়েটা কি এই দেখা হওয়ার মধ্যে তাকে একবারও নিজের নাম বলেনি? না, ফারিসের মনে পড়ছে না। মেয়েটা সত্যি কি একবারও তার নাম বলেনি, নাকি বলেছিল? ফারিসের মনে পড়ছে না কোনটা। ফারিস ভাবনায় ব্যর্থ হলো। চিন্তা করলো আদিপ নিশ্চয়ই মেয়েটার নাম জানবে। ফারিস ডক্টর ম্যাডামের নাম জানে না, জানার তো কথা ছিল, কিন্তু জানলো না কেন? ফারিস তার পকেটে হাত দিল, ফোন বার করলো। মেয়েটার নামটা জানার জন্য ফারিস বেকুল হচ্ছে, অথচ এতটা বেকুল হওয়ার মতো কোনো বিষয় নয় এটা। ফারিস আদিপকে কল করবে ভেবে কল করলো না। কল করে কি বলবে? আদিপ, ওই ডাক্তার ম্যাডামের নামটা কি তুমি বলবে? জানো? এত রাতে প্রশ্ন করার কোনো অর্থই হয় না। জিজ্ঞাসা করলে কাল করবে।
ফারিসের সংকোচ হচ্ছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলল। ইদানিং তার হাব ভাব বদলাচ্ছে। মিনিটে মিনিটে ওই মেয়েটার কথাই মনে পড়ছে, বিশেষ করে কালকের ওই বেলকনিতে দাঁড়িয়ে মেয়েটাকে দেখার পর থেকে। খোলা চলে মেয়েটাকে দারুণ দেখাচ্ছিল। ফারিস অস্থির হয়ে তার চোখ খুলল, তাকে বেকুল দেখাচ্ছে। অস্থিরতায় চারপাশ থমকাচ্ছে। ফারিস টের পেল সমুদ্রের ঢেউ তার বেশ নিকটে, এখনই পা নাসালে তাকে ছুঁয়ে যাবে এক নিমিষে। ফারিস তার পা সরাতে নিল। এরই মাঝে এক মেয়েলি কণ্ঠে বলে উঠল, এত রাতে সমুদ্রবিলাস করছেন বুঝি? হুম হুম। ফারিস চমকালো, পা আটকে পড়লো ওখানে। অতঃপর বহু প্রচেষ্টার পর সমুদ্র তাকে ছুঁয়ে দিল। ফারিস চোখ বন্ধ করলো। সমুদ্রের ঠান্ডা ছোঁয়ায় তার শীত লাগলো, গায়ের পশম বুঝি গেল দাঁড়িয়ে। অথচ সমুদ্রের পানির শরীর কাঁপানোর মতো ঠান্ডা ছিল না। ফারিসের কাণ্ডে মৃদু হাসলো আদিতা, শীতল স্বরে শুধালো, আপনার কি শীত লাগছে না মিস্টার বখাটে? ফারিস চোখ হলো। মিনিট দুই চুপ থেকে চোখ মুখ শক্ত করে বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই? আদিতা কিঞ্চিত হাসলো। ফারিসকে সামান্য রাগানোর জন্য বকাটে শব্দটা উচ্চারণ করলো। ছেলেটাকে রাগাতে তার বেশ লাগে। আদিতা মৃদু হেসে বলল, রাগ করবেন না, আমি জাস্ট মজা করে বলেছি। ফারিস নিশ্চুপ, কথা নেই। আদিতাও নীরব। ফারিস আদিতার মুখ ছিঁড়ে পানে তাকালো, দ্বিধাহীন স্বরে বলল, তা এত রাতে আপনি এখানে কি করছেন? আদিতা সরাসরি ফারিসের দিকে চাইলো। ফারিস চোখ সরালো। কেমন যেন মেয়েটার চোখে চোখ রাখা যাচ্ছে না। আদিতা বলল, আপনি যা করেছিলেন। কি করছিলাম আমি? কথাটা বলে ফারিস থতমত খেলো। আদিতা মৃদু হাসলো, বলল, আপনাকে অস্থির দেখাচ্ছে, আপনি কি ঠিক আছেন? ফারিসের বুঝি কথা আটকে গেল। সে থতমত খেয়ে গেল। হঠাৎ মেয়েটার আচমকা আগমনের জন্য ফারিস বুঝি প্রস্তুতি ছিল না। ফারিসকে চুপ থাকতে দেখে প্রসঙ্গ পাল্টে আবারও বলল আদ্রিতা, আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন কেন? ফারিস বিস্মিত হলো, নিজেকে ধাতস্থ করলো পুরোপুরি। নিষ্পলক চোখে তাকিয়ে বলল, কেমন করি? আপনি জানেন না? আমি ধরতে পারছি না। আপনি অদ্ভুত আচরণ করেন, যা আসলে একটা মানুষ করে না। আমি কি তবে মানুষ নই? ফারিসের আচমকা প্রশ্নে আদিতা আটকে পড়ল। কি জবাব দিবে বুঝে না। সে বলল, আমি তা কখন বললাম? কি বলেছেন তবে? আমি আসলেই বোঝাতেই পারছি না। ফারিস হাসলো। আদিতা সেই হাসির চোখ আটকালো। আদিতা বরাবরের ফারিসের এই হাসিতে আটকে পড়ে। শ্যামবর্ণের এই পুরুষটির সবচেয়ে মুগ্ধনীয় হলো তার হাসি। আদিতা বলল, আপনি হুটহাট হাসবেন না তো। ফারিসের চাহনি বদলালো। সে বলল, কেন? হাসলে কি সমস্যা? কারণ বলবো না। ফারিস কিছু বলে না, চুপ থাকে। মেয়েটা তাকে অদ্ভুত বলে, অথচ সে নিজেই যে অদ্ভুত তা বুঝছে না। অনেকক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে। হঠাৎ আদিতা বলে, সমুদ্রে নামবেন? ফারিসের একরক্ষা জবাব। সমুদ্র আমার পছন্দ নয়। আদিতা যেন অবাকের শীর্ষে পৌঁছালো ফারিসের কথা শুনে। বিস্ময়কর চেহারায় বলল, কি বলেন? সমুদ্র আপনার পছন্দ নয়? ফারিসের তড়িৎ উত্তর। না। আদিতা বিষম খেলো, বলল, আপনাকে আমি সাধে অদ্ভুত বলি? আমার জানা মতে পৃথিবীতে এমন মানুষ নেই যার সমুদ্র পছন্দ নয়। আপনি ভুল জানেন। আপনি একটা বোকা মানুষ। যা মনে করেন। আদিতা কোনো কথা না বাড়িয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায়। ফারিস আওয়াজ করে বলে, এত রাতে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে না। ফিরে আসুন, সমুদ্রের স্রোত প্রবল, আপনায় ভাসিয়ে নিতে পারে। আদিতা ঘুরে তাকালো, মৃদু স্বরে বলল, সমুদ্র আমার দারুণ লাগে, আর দারুণ জিনিসের মরণ হলে আরো দারুণ বিষয়। আপনি বুঝবেন না। ফারিস কিছু বলতে পারে না। আদিতা একটু একটু করে এগোচ্ছে সমুদ্রে ফিরে। আদিতা ঝিনুক কুড়াবে। সে শুনেছিল মাঝরাতে প্রবল সমুদ্রের স্রোতে নাকি বিশাল ঝিনুক শামুক পাওয়া যায়। যদিও কথাটা কতটুকু সত্য জানা নেই তার, তবে এই মাঝরাতে ঝিনুক কুড়ানোর অন্যরকম মজা আছে। এছাড়া মাঝরাতে সমুদ্রের বিলাসের দারুণ টেস্ট। অথচ বৌদ্ধ উম্মাদ ছেলেটি বলে কিনা তার নাকি সমুদ্রের পছন্দ নয়। আদিতার কেন যেন মনে হলো এই কথাটা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি মিথ্যা কথা। আদিতা তার ফোনের লাইট অন করলো। ভেবেছিল মৃদুল ওদের নিয়ে আসবে।
পরে ভাবলো এত রাতে ডাকা ঠিক হবে না। মনমনকে আসার জন্য বলেছিল, কিন্তু ঘুমে বুধ থাকায় আর আসলো না। আদিতা বড় কোনো ঝিনুক শামুক খুঁজছে। কক্সবাজার এসে বিশাল শামুক ঝিনুক কুড়িয়ে পাওয়া এই যেন ভাগ্যের ব্যাপার। আদিতা সেই ভাগ্যটা লুটে নিতে চায়, যদিও জানে না আদৌ পাবে কিনা। আদিতা মাথা নুইয়ে দেখতে লাগলো কিছু পাওয়া যায় কিনা। সমুদ্রের পানি পা ছুতেই আদিতার ঠোঁটে আপনা আপনি হাসি আনছে। আনন্দ আনন্দ অনুভব হচ্ছে। ফারিস তার পানি তাকিয়ে মেয়েটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অদ্ভুত ব্যাপার ফারিসের আজ রাগ লাগছে না, উল্টো মেয়েটাকে দেখে ভালোই লাগছে। আদিতা ধীরে ধীরে আরো সামনে এগোচ্ছে। তার হঠাৎ মনে হলো সমুদ্রে বুঝি তাকে টানছে। পানির দিকে যত এগোচ্ছে ততই যেন গভীরভাবে তাকে ডাকছে। ফারিসের বিষয়টা কেমন যেন লাগলো। সে আচমকায় তার মন্দ লাগাকে উপেক্ষা করে এগিয়ে গেল আদিতার দিকে। অন্যদিকে সমুদ্রে বেয়ে বিশাল এক স্রোত আসছে। শক্ত হয়ে দাঁড়াতে না পারলে এই স্রোত আদিতাকে সঙ্গ করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আদিতা এক ধ্যানে সমুদ্রের দিকে এগোচ্ছে, আর একটু এগোবে এমন মাঝেই হাত ধরে নিজের দিকে টানলো ফারিস। আচমকা টান নিয়ে নিজেকে সামলাতে না পেরে আদিতা এসে পড়লো ফারিসের অনেকটা কাছে। মাথা ঠেকলো ফারিসের বাম পাশে। এরই মাঝে এক বিশাল স্রোত তাদের দুজনকে ছুঁয়ে দিল। খানিকটা সরে গেল দুজন। আদিতা ঘাবড়ে গেল, শক্ত করে চেপে ধরলো ফারিসের শার্ট। ফারিস এবার রেগে গেল, তীক্ষ্ণ স্বরে শুধালো, এই মেয়ে, আপনার সমস্যা কি? এখনই তো মরতে বসেছিলেন। আদিতা নিরুত্তর। সে ভয় পেয়েছে। ফারিস আদিতাকে টেনে কিনারায় নিয়ে এলো। ছাঁচালো গলায় বলল, বড় বড় কথা সবাই বলতে পারে, সত্যি সত্যি ঘটে গেলে তখনই ঘাবড়ানোর ভাব দেখা যায়। আদিতা নিজেকে সামলালো। মিনিট দুই চুপ থেকে আমতা আমতা করে বলল, আমি ঘাবড়াইনি, সেই তো আপনি আচমকা টান দেওয়ায় সামান্য ভয় পেয়েছিলাম। ফারিসের ইচ্ছে করলো ঠাটি একটা থাপ্পড় মারতে, কিন্তু মারলো না। সে আদিতার থেকে সরে আসলো। হোটেল ফেরার প্রস্তুতি নিল। ফারিস কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে আদিতা বলল, একদম ভালো লাগে না বলতে মুখ খুলবেন না। আমাকে আপনার ভালো লাগতে হবেইও না। এমনিতেও শীঘ্রই বিয়ে করছি, মানছি। আগে কথা বলতে এসেছি, এর মানে এই নয় আপনার আকৃষ্ট করাতে চাচ্ছি। এই ধরনের মেয়ে আমি নই। ওকে। ফারিস কিছু বলে না। তার অস্থির চোখ, অন্তরে আকুলতা। সে অনুভব করলো তার বুকে বুঝি চিনচিনে ব্যথা হচ্ছে। মেয়েটার বিয়ের কথা শুনে হবে হয়তো। ফারিস বুকে হাত দিল। তা দেখে আদিতার অস্থির লাগলো। সে দ্রুত এগিয়ে এলো, উৎকণ্ঠ নিয়ে বলল, কি হলো আপনার? ফারিস কেমন করে যেন একটু চাইলো আদিতার দিকে। আদিতার অস্থিরতায় ঘেরা আঁখি যুগল দেখলো। আদিতা আবার প্রশ্ন করলো, কি হলো? কথা বলছেন না কেন? ফারিস শীতল স্বরে শুধালো, ধরতে পারছি না, তবে আমি বুঝছি আমার ভেতরটা জ্বলছে ডাক্তার ম্যাডাম। সমুদ্রের প্রবল স্রোত, উপচে পড়া ঢেউ, ঝনঝন করে শব্দ হচ্ছে ঘন ঘন। ফারিস বসে ছাতাযুক্ত চেয়ারে। সে যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার বুকের ভিতর হঠাৎ ওঠা ব্যথাটা এখনো থামছে না। মেয়েটার বিয়ের কথা শুনে ফারিসের ভিতরে এমন অনুভূতি হওয়ার কারণ সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় ফারিস। বরাবরই মেয়েদের থেকে দূরে থাকে। তার এই 27 বছরের জীবনে তেমন কোনো মেয়ে মানুষের আগমন ঘটেনি। এই ডাক্তার ম্যাডামই প্রথম। ফারিসের মনে প্রশ্ন জাগলো, সেই রাতের এক পশলা ঝুম বর্ষায় সেই বাঁচতে গিয়েছিল নাকি মরতে? প্রেম রোগে আসক্ত হলো নাকি ফারিস? চমকালো, নিজের ভাবনায় নিজেই ভরকালো। এমনটা তো হওয়ার কথা নয়। ফারিস অনেকক্ষণ চুপ থাকলো, নিজেকে যথাসম্ভব সংযত করার প্রচেষ্টা চালালো, কিন্তু সে ব্যর্থ। ফারিস পকেটে হাত দিল, দেশালায় আর একটা সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে মুখে পুরলো। আদিতার কণ্ঠ শোনা গেল, হাতে পানি বোতল মুখে। মূলত ফারিসের জন্যই পানি আনতেই ওই দিকটায় গিয়েছিল। আদিতা দৌড়ে এলো, ঘন ঘন নিঃশ্বাস ফেল বার কয়েক। ফারিসের দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নিন, পানি খান। ফারিস অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিতার দিকে। হাত থেকে সিগারেট ফেলে দিয়েছে অনেক আগেই। ফারিস আদিতার হাত থেকে পানির বোতল নিল। ঠকঠক করে বোতলের অর্ধেক পানি শেষ করে নিঃশ্বাস নিল। আদিতা প্রশ্ন করল, এখন ঠিক লাগছে? ফারিস উপর নিচ মাথা নাড়ল। আদিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, যাক, ভালো হয়েছে। আচ্ছা, এমন ব্যথা কি আপনার সব সময় হয়?
ফারিস ডানে বামে মাথা নাড়ালো, বলল। আগে হতো না, কিন্তু ইদানিং হচ্ছে। আদিতাকে চিন্তিত দেখলো, থতমত কণ্ঠে বলল। শুনুন, বুকে ব্যথা, ওটা কিন্তু ভালো লক্ষণ নয়। ঢাকা গিয়ে ডাক্তার দেখিয়ে নেবেন। ফারিস কিছু বলে না। আদিতা ফারিসের পাশে বসে নিস্তব্ধ স্বরে বলে। হোটেলে যাবেন না? যাব, আপনি আগে যান। আদিতা পিছন দিকটায় দেখালো, কিছু ছেলে দাঁড়ানো। কতক্ষণ আগ থেকে ছেলেগুলো লক্ষ্য করেছে আদিতাকে। পানি আনার পথেও তাকে অনুসরণ করেছিল। আদিতা খানিকটা ঘাবড়ানো স্বরে বলল। একই জায়গাতেই তো যাব, চলুন না একসাথে যাই। ফারিস এলো ওই মেয়েটার দিকে। আদিতা বলে। এভাবে তাকিয়ে থাকার মতো কিছু বলিনি আমি। আপনার কি ভয় লাগছে? আদিতা দ্বিধা ছাড়াই বলে উঠল। বেশি না, একটু। ফারিস হাসলো। আদিতা বলল। আপনাকে হাসতে বারণ করেছিলাম কিন্তু। ফারিস শুনল না, সে বিস্তর হাসলো, বলল। আপনার বারণ শুনতে আমি তো বাধ্য নই। জানি জানি, এখন চলুন। ফারিস আর দ্বিধা করলো না, বসা থেকে উঠে দাঁড়ালো। পানির বোতলটা চেয়ারে রেখেই অগ্রসর হলো আদিতার পিছু পিছু। আকাশে তখন কোনো তারা নেই, বিশাল আকাশটা পুরো শূন্য। তবে আরও আগে দু একটা ফানুস উড়ে গেছিল। সমুদ্রের কিনারায় জমিনের বুকে ছড়িয়ে থাকা দোকানগুলো ধীরে ধীরে হচ্ছে বন্ধ। সমুদ্রের পানি ধীরে ধীরে আরও প্রবল হলো। বালির ভিড়ে জমিনের বুকে সাজিয়ে রাখা চেয়ারগুলো ডুবিয়ে দিচ্ছিল প্রতিনিয়ত। মাঝ রাস্তার পাশাপাশি হাঁটছে আদিতা আর ফারিস। দুজনেই চুপচাপ, নীরব, কোনো কথা নেই। বিচ থেকে হেঁটে হেঁটে হোটেলে যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। গাড়িতে গেলে 5-7 মিনিট। আদিতা শুরু করলো। আগে তা আপনিও কি কক্সবাজার ঘুরতে এসেছেন নাকি? ফারিসের তরল উত্তর। না, ঘুরতে নয়। আদিতা আগ্রহ নিয়ে বলল। তাহলে? ফারিসের দ্রুত জবাব। খুন করতে। আদিতা থতমত খেলো উত্তর শুনে। পর মুহূর্তে উচ্চস্বরে হেসে উঠল। ফারিসের হাসি দেখলো অনেকক্ষণ, বলল। এখানে হাসার কি ছিল? ছিল না বুঝি? বোকা পেয়েছেন আমাকে? হবে হয়তো। আদিতা দমে গেল। ছেলেটা তাকে কি সুন্দর শান্তভাবে গালি দিল। আদিতা আবার বলল। আমাকে কি সত্যি আপনার পাগল মনে হয়? মনে হবার কি আছে, আপনি তো পাগলই। ফারিসের এবার কথা শুনে আদিতার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে বলল। আপনি আমায় অপমান করছেন। সত্যি করেছি, আমি ধরতে কেন পারলাম না? আদিতা চুপ হয়ে গেল। ফারিস তার পানে তাকিয়ে মেয়েটাকে চটাতে তার দারুণ লাগছে। আদিতা চোখ মুখ ফুলিয়ে হাঁটছে। ফারিস শব্দ করে বলল। আপনি কি রাগ করলেন ডাক্তার ম্যাডাম? মোটেও না। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার কাছের মানুষদের ওপর রাগ করে। আর আমি যতদূর জানি আপনি আমার কাছের মানুষ নন। ফারিসের মুখ ফ্যাকাশে হলো, তাও মেনে নিল। কথাটা তো মিথ্যা নয়। ফারিস বলল। আমি কেন আপনার চোখে আমার প্রতি রাগ দেখছি? কাছের মানুষ তো নই তাহলে? আমি রাগ করিনি। আপনার চোখ তো বলছে রাগ করেছেন। ফোলা ফোলা থমথমে মুখ বলছে আপনি রাগ করেছেন। আপনার উল্টে রাখা ঠোঁটখানাও বলছে আপনি ভীষণভাবে রাগ করেছেন। আদিতা এবার সরাসরি চাইলো ফারিসের চোখের দিকে। ফারিসের চোখের পাশে থাকা কাটে দাগটা সরাসরি নজরে পড়ল তার। আদিতা প্রশ্ন করল। আপনার কপালের দাগটা কিসে? কিছু একটা হবে হয়তো, জানা নেই। আদিতার এবার বিরক্ত লাগলো। লোকটা সব প্রশ্ন তেরা উত্তর দিচ্ছে। আদিতা বিরক্তি নিয়ে বলল। আপনি মানুষটাই খুব বাজে। ফারিস মৃদু হেসে বলল। আমি জানি তা। অতঃপর সারে রাস্তায় আর কোনো কথা হলো না দুজনের। হোটেলের সামনে আসলো। নাইট গার্ড হোটেলের দরজা খুলল। সে এই দুজনের অপেক্ষায় ছিল এতক্ষণ। ফারিস কিছু টাকা গুঁজে দিল গার্ডকে, বলল। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করার জন্য। গার্ডটি খুশি হলো। সে ভেবেনি ফারিস তাকে উপহার হিসেবে টাকা দিবেন। গার্ডটি মুচকি হেসে বলল। আদিতার ফারিস উপরে উঠল। ফারিসের পরে আদিতার রুম আসে। হঠাৎ নিজের রুমের সামনে আসতে আদিতা হাত ধরে বসলো ফারিস। আদিতার হাত ধরে বসলো ফারিস। আদিতা এতে চমকালো, ফরকালো, অবাকও হলো খুব। জিজ্ঞাসা সূচক তাকিয়ে রইল ফারিসের দিকে। ফারিস শীতল স্বরে বলল। একটা কথা রাখবেন ডাক্তার ম্যাডাম? ফারিসের কণ্ঠটা ঠিক কেমন যেন শোনালো। আদিতা বিস্মিত নজরে তাকিয়ে বলল। জি বলুন। আমার থেকে একটু দূরে থাকবেন, আমার সত্যি আপনাকে ভালো লাগে না। আদিতার হাত ছাড়লো ফারিস। নিজের রুমের দরজা খুলে ঢুকে পড়ল। হঠাৎ ঘুরেও দেখলো না। আদিতা তখনও ঠাই দাঁড়িয়ে, মুখ ফসকে বলল শুধু।
ফাজিল লোক। সূর্যটা তখন কেবল উঠেছে, মৃদু মৃদু কুয়াশার ভরপুর চারপাশ। মাস তখন নভেম্বর ছাড়িয়ে পহেলা ডিসেম্বরে পড়েছে। বাতাসে বাতাসে শীতের প্রভার গন্ধ ছড়েছে। আজই তার গায়ের কম্বলটা আরেকটু শক্ত করে চড়িয়ে চেপে ধরলো। শীতের পোশাক তেমন আনা হয়নি, পাতলা একটা চাদর এনেছে শুধু। আদিতা ঘুমের ঘরে মনে পড়লো ফারিস বলে যাওয়া শেষ কথাটা, আমার থেকে একটু দূরে থাকবেন, আমার সত্যি আপনাকে ভালো লাগে না। আদিতা ঘুমের ঘরে বলে উঠল। আপনার মতো পাজি লোক আমি দুটো দেখিনি। এমন বার কয়েক কথা ঘুমের ঘরে আরো বলল আদিতা। আজকের কথা শুনতে পেল মনমন। সে ঘুমের ঘরে বলল, আদু কি হয়েছে তোর? একা একা বিড়বিড় করছিস কেন? আদিতা টনক নড়ল, ঘুমটা ভেঙে গেল আচমকায়। থতমত কণ্ঠে বলল, তেমন কিছু না, তুই ঘুমা। মনমন শুনল, জবাবে কিছু বলে না, উল্টো দিকে ঘুরে ঘুমালো। আদিতা স্বস্তির নিঃশ্বাস ফেলো, নিজেও আবারও ঘুমানোর চেষ্টা করলো। মিনিট পাঁচেক যেতে আবারও ঘুম ভর করলো আদিতাকে। নিজের রুমের ব্যালকনিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ফারিস, হাতে সিগারেট, মুখে বিরক্তির ছোঁয়া, গায়ে জড়ানো শার্ট, এলোমেলো চুল, বিচ্ছিরি চিন্তাভাবনা মগজে। ফারিস সিগারেটে টান দিল, ধোঁয়া ওড়ালো। কাল রাত থেকে ফারিস বেলকনিতে বসা ছিল, সারা রাত ঘুমায়নি। কিছুক্ষণ আগেই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফারিস কালকের পুরো রাতটা জুড়ে ছিল আদিতা। সে মেয়েটাকে ভুলতে পারছে না, মেয়েটার বিয়ে হবে এটাও মানতে পারছে না। ফারিস সিগারেটের লাশ টান দিল, বিরক্তি নিয়ে বলল, হোক বা না হোক তাতে তার কি? কিছুই না। হারিস ভুলে কেন যাচ্ছে তার এই বিশ্রী অনিশ্চিত জীবনে কোনো মেয়ে মানুষের জায়গা নেই। ঘড়িতে তখন সকাল 10টার কাঁটা ছুঁই ছুঁই। জানলা ছুঁয়ে রোদ আসছে খুব। আদিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছিল। একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনুনি করা, হালকা সাজ আর লাস্ট ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগানো। দরজা টোকা পড়লো তখনই। আদিতা ওয়াশরুমে থাকা মনমনকে আওয়াজ করে বলল, মৃদুল, ওরা বোধহয় চলে এসেছে, মন দ্রুত বের হ। মুনমুনের কথা আর অপেক্ষা করলো না। আদিতা সেই দূরত্ব এগিয়ে গেল, দরজা খুলল। আশরাফ, মৃদুল, রনি আর চাঁদনি এসেছে একসাথে। আদিতা মিষ্টি হেসে বলল, ভেতরে আয় তোরা, মন এখনো তৈরি হয়নি। মৃদুল বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে খাটে বসতে বসতে বলল, এই মাইয়াটা সব জায়গায় দেরি করে। বেরা নাই, 11টায় বের হলেও হবে। আজ প্ল্যানটা কি? চাঁদনি রনির পাশে বসতে বসতে বলল, সারাদিন ঘুরবো, ছবি তুলবো, মজা করব। দিন রাতের বাসে ঢাকা। বাসের কথা শুনতে আদিতার মনে পড়ল কিছু। সে বলল, আমার কিন্তু আর যাওয়া হবে না। চোখ বড় বড় করে সবাই চাইলো আদিতার দিকে। রনি বলল, কেন? কাল আমার একটা সার্জারির কাজ আছে এখানেই একটা হসপিটালে। তোরা চলে যা, আমি কাল রাতেই ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই বিস্মিত হয়ে গেল আদিতের কথা শুনে। চাঁদনি শান্ত স্বরে বলল, তাহলে তুই আমাদের সাথে ফিরছিস না? আদিতা মাথা নাড়িয়ে জবাব দিল, না। আশরাফ চিন্তিত স্বরে বলল, একা যাওয়ার দরকার নেই, আমরাও না হয় থেকে যাব। আরে সমস্যা নেই, আমি একা যেতে পারবো। আর তেমন সমস্যা হলে আমি আমার ড্রাইভার আঙ্কেলকে আসতে বলবো। এমনিতেই এতজন একসাথে হসপিটাল বন্ধ দিয়েছে, আরও একদিন দরকার নেই। আমি কাজ ছেড়েই চলে আসবো, তোরা প্যারা নিস না। মৃদুলের কল আসলো হসপিটাল থেকে। মৃদুল 1 মিনিট কথা বলে বাইরে বের হলো। মুনমুন তখন কেবল নিউ ড্রেস পরে বাইরে বের হলো। চুল তার ভেজা, বোঝাই যাচ্ছে। শাওয়ার নিয়ে এসেছে। সবার মুড অফ দেখে মুনমুন তার মাথার চুল মুছতে মুছতে বলল, কি ব্যাপার, তোরা সব চুপচাপ কেন? রনি তাকালো মুনমুনির দিকে, পরক্ষণে চোখ সরিয়ে বলল, তেমন কিছু না। আদু আজ আমাদের সাথে ফিরবে না, তাই সবার একটু মন খারাপ। মুনমুন অবাক হয় না এতে, কারণ আদিতা তাকে কাল রাতে ঘুমানোর আগে এই বিষয়ে বলেছিল। মুনমুন বেশ আয়েশি ভঙ্গিতে বলল, এতে মন খারাপ করার কি আছে? আমরা আজ রাতে যাব ও কাল বাদে পরশু তো চলেই আসবো। প্যারা নিস না, চিল। আর আদু ড্রাইভার আঙ্কেল আছে না, ওনায় ফোন দিয়ে ডেকে নিবে, ব্যাস হয়ে গেল। তাও কেউ তেমন কিছু বলল না। আশরাফ টপিক পাল্টে বলল, বুঝেছি, এবার তুই দ্রুত তোর
বুঝেছি, এবার তুই দ্রুত তোর মেকআপ সার, আমরা বের হব। তোরা নাস্তা করেছিস? দুজনেই মাথা নাড়িয়ে বলল না, চাঁদনিও করেনি। অতঃপর সকালে নাস্তা রুমে করার সিদ্ধান্ত নিল সবাই। আশা বের হলো সবার জন্য নাস্তা আনতে, চাঁদনিও গেল ওর সাথে। মৃদুল ঢুকলো তখন। মুনমুনকে রেডি হতে দেখেই বলল, তাড়াতাড়ি কর মাইয়া। করেছি। মৃদুল বসলো রনির বসা সামনের বেডে। রনি মৃদুলের চেহারা দেখে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? মৃদুল নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে। ও, এই ডক্টরি জীবন আর ভালো লাগে না। মেডিকেলের সেই ক্লাস করা দিনগুলোই ভালো ছিল। কি সুন্দর সারাদিন আড্ডা, ক্যাফেতে হই হুল্লোড়। দূর, এখন খালি কাজ আর কাজ, তাও মরা মানুষের পরীক্ষা নিরীক্ষা করা। দোস্ত, বিয়া করবো। সবাই ঠিকই ছিল। মৃদুলের শেষ কথা শুনে সবাই হেসে ফেলল। আদিতা বলল, তোরে মাইয়া দিব কেটা? হুম তোর মায়ায়? আদিতা চোখ মুখ কুঁচকে ফেলল, বলল, হুম বৈশা আছে তো আমার মামাই তার মাইয়া তোরে দেওয়ার জন্য। মৃদুল চিত হয়ে শুয়ে পড়ল খাটে। আফসোস নিয়ে বলল, জীবনটা বোধ হয় সিঙ্গেলেই থাকতে হইব। জীবন শেষ হইয়া যাইব মনে হয়। রনি, তুই আর মন কিন্তু বিয়েটা করে নিতে পারিস। মৃদুলের কথা রনি মুনমুন একে অপরের দিকে চাইল। চোখাচোখি হলো দুজনের। আদিতা তা দেখে মৃদু হাসল। ফোনে কল আসতেই কাঁচা ঘুম ভাঙল ফারিসের। ফোনটা তুলল। খানিকটা বিরক্ত নিয়ে ফোনটা তুলল। আদিপ কল করেছে। ফারিস ফোন তুলে বলল, কি হয়েছে আদিপ? অপর পাশে থাকা আদিপ বলল, ভাই আজ কি ঢাকায় ফিরবেন নাকি আরও কিছুদিন থাকবেন? ফারিস কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি আজ চলে যাও আদিপ। ওখানকার অবস্থা কেমন জানাও। আমি কাল বিকালে আসব। আমার কিছু কাজ আছে। আর হ্যাঁ, গাড়ি রেখে যেও। তুমি ফ্লাইটে করে চলে যেও। আচ্ছা ভাই, এখনই বের হব নাকি বিকালে যাব? সেটা তুমি ভেবে নাও। যদি এখন থাকতে ইচ্ছে করে, সমুদ্র ঘুরে দেখতে মন চায়, তাহলে থাকো, বিকেলে যেও। আমি জানি তোমার সমুদ্র পছন্দ। কাজের চক্করে এবার সমুদ্র দেখতে যেতে পারোনি, তাই সমুদ্র দেখে বিকেলে যাও। আমার কাল রাতে ঘুম হয়নি, তাই আর কল করো না, কেমন? তবে যাওয়ার আগে মেসেজ দিয়ে যেও। আদিব আর দ্বিধা না করে বলল, আচ্ছা ভাই। ফোন কাটলো ফারিস। গায়ের কম্বলটা আর একটু শক্ত করে চেপে ধরে সে ঘুমোলো আবার। সমুদ্র সৈকত তুমুল বেগে ছোটাছুটি করছে। আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদিতা ছোট ছোট ছেলে মেয়েদের মতো হই হুল্লোড় করছে তারা। মাঝে মাঝে একসাথে ছবিও তুলছে। সমুদ্রের প্রবল স্রোতটা তাদের বুঝি টানছে। আশপাশের মানুষের সমুদ্রে নাইবার জন্য লাফালাফি করছে। আশরাফ, মৃদুল আর রনি ছুটল সমুদ্রে ভিজতে। ফাইনালি মৃদুল তার সমুদ্রের মাঝে চিত হইয়া সমুদ্রে বিলাস করার সুযোগ পেল। মুনমুন, চাঁদনি আর আদিতা দাঁড়িয়েছে। তাদের ভেজার কথা নেই। পাবলিকেলি এভাবে ছেলে মেয়ে গোসল করাটা তাদের পছন্দ হচ্ছে না। তবে সমুদ্রে গোসল করার ইচ্ছে যে নেই এমনটাও নয়। আদিতা তার হাতে থাকা ক্যামেরা দিয়ে মৃদুলদের ছবি তুলল। মুনমুন আর চাঁদনিও তুলল। তারা বাহিরে উঠে দূর দূরান্তে অল্পে ঘুরল। বাতাস তাদের চুল উড়েছে, তবে মনে হচ্ছিল শান্ত। সমুদ্রে ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে আদিপ। সমুদ্র তার দারুণ পছন্দ। আদিপ চোখ বন্ধ করল। প্রবল স্রোত তাকে দারুণভাবে নাড়িয়ে দিয়ে গেল। আচমকার পিছন থেকে কেউ এসে ধাক্কা দিতেই আদিপ হুমড়ি খেয়ে পড়ল সমুদ্রের ঢেউয়ের মাঝে। আচমকায় এমন ঘটনায় মুনমুন, আদিতা, চাঁদনি তিনজনে চমকে উঠল। কারণ ধাক্কাটা চাঁদনি দিয়ে ফেলেছে, তাও দৌড়ে এসে পিছলে গিয়ে। আদিবের শরীর ভিজে চৌচির। সে উঠে দাঁড়ালো। কলকলে মুখে যাওয়া পানিটুকু কুলি করে ফেললো। সামনে তিনটে মেয়ে দেখলো। চাঁদনি নিচের দিকে তাকিয়ে আগে বলল, আমি খুব দুঃখিত, ভুল করেই ধাক্কাটা লেগে গেছে। আদিব চোখ মুখ কুঁচকে বলল, ভুল করে কানামে কোথাকার। কণ্ঠে যেন চেনা লাগলো। এর আগেও শুনেছে বলে মনে হলো চাঁদনির। চাঁদনি ছেলেটির দিকে তাকালো। সেদিনের হসপিটালের বদমাস ছেলেটাকে দেখে অবাক হয়ে বলল, আপনি? আদিব বিরক্তি নিয়ে বলল, সাবধানে চলাফেরা করতে পারেন না? পারি তো, কিন্তু আজ কেন যেন পারিনি। আদিবের রাগ হলো। তীক্ষ্ণ স্বরে আওড়ালো, মজা করছেন আমার সাথে? এখানে মজার কি আছে? আদিতা এগিয়ে আসলো। চাঁদনির এমনিতেও বেশ মুখ চলে। আদিতা বিনিময়ের সঙ্গে বলল,
ভুল হয়ে গেছে ভাইয়া, আসলে ও পিছলে গিয়েছিল, দেখতে পেলেও উপায় ছিল না। আদিব কি বলবে বুঝতে পারে না। আদিতাকে দেখলে তার ভাবি ডাকতে মন চায়। আদিবকে চুপ থাকতে দেখে চাঁদনি বলল। আমরা কি চলে যাব? আদিব একরাশ বিরক্তি নিয়ে বলল, না, আমাকে আরেকবার ধাক্কা দিয়ে যাবেন। চাঁদনি তাই করলো। সে তড়িৎ একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিল আদিবকে। আদিব হতভম্ব হয়ে গেল। চাঁদনি হাসতে হাসতে দৌড়ে পালালো। আদিতা আর মনমনুও পুরো পিমড়ি খেলো। একে অপরের দিকে তাকিয়ে বলল। সমুদ্র থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে চাঁদনি। হাদি তাদের থেকে সে সুদূর দূরে চলে এসেছে। চাঁদনি চোখ মুখ হাসি হাসি, বুকের ভিতরটা বিরতিহীন কাঁপছে। আদিবকে যেদিন প্রথম দেখেছিল সেদিনে তার ভালো লেগেছিল। আজ এই অনাকাঙ্ক্ষিত দেখা হওয়ার বিষয়টা খুবই অবাক, সঙ্গে খুশি হয়েছে চাঁদনি। ছেলেটাকে রাগাতে ভালোই লাগে তার, কেন লাগে পুরোপুরি বুঝতে না পারলেও একটু একটু ধরে ফেলছে চাঁদনি। চাঁদনির ভাবনার মাঝেই ওর দুই কাঁধে দুই হাত রাখলো দুটো মানুষ, দৃষ্টি তাদের সমুদ্রের স্রোতের দিকে। হাদিতা আগে বলল, জানিস মন, আজ না কোথাও গিয়ে প্রেমে পড়ার গন্ধ পেলাম। আদিয়ার কথা শুনে মনমনও সায় দিয়ে বলল, আমিও পেয়েছি বুঝলি। তার মানে ফাইনালি আমাদের চাঁদ আপু কারোর প্রেমে পড়েছে। মনে তো তাই হচ্ছে। চাঁদনি এবার মুখ হলো, নিজেকে পুরোপুরি ধাতস্থ করে বলল, তোরা যা ভাবছিস তা কিন্তু মোটেও সঠিক নয়। হাদিতা মনমনের দিকে তাকালো, বলল, মন, শুনেছিস আমরা যা ভাবছি তা নাকি সঠিক নয়? শুনছি তো আদু, কিন্তু কথা হলো আমরা কি ভাবছি সে তো চাঁদ আপু জানে। চাঁদনি রাগ দেখিয়ে দুজনের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, তোরা একটা যাচ্ছে তাই। কথাটা বলে হনহনিয়ে হেঁটে গেল চাঁদনি। এগোতে এগোতে মৃদু হাসলো ঠিকই। আদিতা আর মনমুনও হাসলো। আদিতা চেঁচিয়ে বলল, চাঁদ আপু এখন কি আর আমরা খাই সুজি? আদিতার কথার পিঠে মনমুনও চেঁচিয়ে বলল, তাই তো, চাঁদ পাখি যতই লুকাক আমরা কিন্তু অনেক কিছুই বুঝি। হেসে উঠল আদিতা আর মনমুন। চাঁদনিও তাদের কথাপক্ষণ শুনতে পেয়ে হাসলো খুব। চাঁদনি অনুভব করলো প্রথমবার কারা প্রেমে পড়ার অনুভূতিটা দারুণ। রাগে ফুঁসতে ফুঁসতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আদিব। ইচ্ছে করছে ওই বদমাস মেয়েটাকে ঠাটিয়ে একটা থাপ্পড় বসাতে, কিন্তু আফসোস পাচ্ছে না। তার সমুদ্র বিলাসের সম্পূর্ণটা বৃথা গেল। আদিব দ্রুত নিজের রুমে ঢুকে পড়ল। এবার আর সমুদ্রে যাবে না, এবার সোজা ঢাকাতে ফিরবে। যাওয়ার পথে ফারিসের রুমটা নজরে এসেছিল আদিবের। সে বুঝেছে ফারিস ভাই আজ বেঘুরে ঘুমোচ্ছে। সন্ধ্যা 7টা। সারাদিনের হই হুল্লো করে হোটেলে ফিরল আদিতা, চাঁদনি, মনমুন, আরশাব, রনি আর মৃদুল। তারা আজ অনেক মজা করেছে। প্রচুর ছবি তোলা, প্রচুর খাওয়া দাওয়া, আর শেষবারের মতো সমুদ্রে পা ভেজানোর সঙ্গে সূর্যাস্তের সময়টা যেন খুবই মুগ্ধনীয় কেটেছে সবার। কি মুগ্ধনীয় পরিবেশখানা! গোল থালার মতো রক্তবরণ ধারণ করা সূর্যটি কি সুন্দর আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। ইস, আমার মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটো মুহূর্ত হলো সকালের সূর্য উদয় দেখা আর সন্ধ্যা হওয়ার পূর্বাভাসের এই সূর্যাস্ত দেখা। দারুণ দুটো মুহূর্ত, মৃদুল তারা দিয়ে বলল। অতপর কক্সবাজারের ভ্রমণ আমাদের এই পর্যন্ত। সবাই সবার ব্যাগপত্র গুছিয়ে আমাদের রুমে আয়। শেষ একটা চা আর নান রুটির ভোজন হবে, তারপর সবাই ব্যাগ। মৃদুলের কথা শুনে সবাই হেসেই বলল, ঠিক আছে। আজে তার মনমুন নিজেদের রুমে ঢুকলো। মনমুন তার ব্যাগপত্র বের করতে করতে বলল, তারপর তুই থাকছিসই। আদিতা খানিকটা মুড অফ করে বলল, ইচ্ছে তো ছিল না, কিন্তু কি করার। যাক, প্যারা নেই, চিল। দেখা হবে, এখন দ্রুত কর। মনমুন দ্রুত তার ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আদিতার একটা কল আসলো। সে দ্রুত কলটা রিসিভ করে চলে গেল ব্যালকনিতে। আধমরা ভেঙে শোয়া থেকে উঠে বসলো ফারিস। মাথা ভার হয়ে গেছে তার, আর সারাদিনটা সে ঘুমিয়ে কাটালো। এত ঘুম হওয়ার কথা ছিল না, তাও এত ঘুম কিভাবে ঘুমালো ভাবছে। হয়তো কাল শেষ রাতে ড্রিঙ্কসটা বেশি হয়েছিল। ফারিস সেই সকালে ঘুমিয়েছে, ঘুম ভাঙছে মাত্র। ফারিস আশপাশ তাকিয়ে ফোনটা হাতে নিল। আদিবের মেসেজ দেখা গেল। ছেলেটা কক্সবাজার থেকে বেরিয়েছে সেই দুপুরে। ফারিস মেসেজ দেখে সোজা চলে গেল ওয়াশরুমে। একটা শাওয়ার নেওয়া দরকার। আপনি চিন্তা করবেন না স্যার, আমি কাল সকালেই চলে যাব।
অপর পাশের ব্যক্তিটিও বলল, ঠিক আছে আদিতা, কাজটা সেরে তুমি বিকালেই চলে আসতে পারবে? তোমার গাড়িটা আনিয়ে নাও। জি স্যার। আচ্ছা শোনো, লোকটা তোমার ফোনে পাঠিয়ে দিয়েছে, কেমন? আচ্ছা স্যার, দেন। ফোন কাটলো আদিতা। ফোন কাটার কিছু সময়ের মাঝে আদিতার ফোনে মেসেজ আসলো। সে দেখলো আদিতার সার্জারি কাজটা বিকেল থেকে সরিয়ে সকালে আনা হয়েছে। সকাল 10টায় অপারেশনের শুরু করলে সব ঠিক থাকলে দুপুরের মধ্যে হয়ে যাবে। আর দিন থাকতেই বিকেলের মাঝে বাড়ি ফিরতে পারবে আদিতা। বিষয়টা ভালো হয়েছে। আদিতা জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর চলে গেল ভিতরে। ততক্ষণে মনমনের গাছ কমপ্লিট। এবার শুধু নিজেই রেডি হওয়া বাকি। রাত 8টা। মোটামুটি চা আর নানা রুটির ভোজন শেষ করে হোটেল গেটের বাইরে দাঁড়িয়ে আছে আশরাফ, মনমন, চাঁদনি, মৃদুল, রনি আর আদিতার গায়ে চাদর জড়ানো। বাইরে বেশ শীত পড়েছে। আদিতা সবাইকে বিদায় দিতে নিচে পর্যন্ত এসেছে। মৃদুল বলল, আদে শোন, আজ আর হোটেল থেকে বের হবি না। খাবার দাবার যা আছে ওগুলোই খাবি, একা বের হবি না, কেমন? ঠিক আছে। শুধু ঠিক আছে বললে চলবে না, বললাম আমরাও থাকি, শুনলি না? আচ্ছা আমি একা থেকে যাই। আশরাফের কথা শুনে মিহি হাসলো। আদিতা বলল, তোরা এত টেনশন নিস না, আমি কাল তাড়াতাড়ি চলে যাব। রনি এগিয়ে এলো, বলল, তাও বিষয়টা ভালো লাগছে না, আমরা চলে যাচ্ছি, তুই একা থাকছিস। আমাদেরও ভালো লাগছে না। আদিতা কি বলবে ভেবে পায় না। সে আচমকায় সবাইকে একসাথে জড়িয়ে ধরল, বলল, তোরা টেনশন নিস না, আমি ঠিক সামলে নিব। সবাই খুশি হলো। চাঁদনি বলল, ঠিক আছে, সাবধানে থাকিস বোন। থাকবো। একটা অটো এসে থামলো। সেই মুহূর্তে আশরাফ এগিয়ে গেল। বাস স্ট্যান্ড যাওয়ার কথা বলল অটোওয়ালাকে। রাজি হলো। তারপর একে একে সবাই উঠে বসতে লাগলো অটোতে। মনমন আদিতাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস কিন্তু আদু, আর শোন, পারলে চাঁদাপুর প্রেমিক পুরুষের নাম্বারটা জোগাড় করিস। হাসলো আদিতা, বলল, দেখি যাই এখন, নয়তো বাসের সিট পাবি না। অতঃপর আদিতাকে বিদায় জানিয়ে চলে গেল সবাই। যাওয়ার আগে বলে গেছে ফোন চার্জ দিয়ে রাখতে, তারা কল করবে। আদিতাও হাতের ইশারায় বাই জানিয়ে বলছে, আচ্ছা রাখবো। দেখতে দেখতে চোখের ইশারায় দূর থেকে সুদূরে চলে গেল মৃদুলেরা। মাঝে মাঝে আদিতা নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। এমন সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল পেয়েছে। আদিতা মৃদু হেসে পিছন ফেরতেই ধাক্কা লাগলো ফারিসের সাথে। মাথা ঠেকালো আবারও ফারিসের বুকে। তৎক্ষণাৎ বুকটা কেঁপে উঠল আদিতার। ফারিসও সেমই অবস্থা। সে মাত্র কথা বলতে বলতে গেট থেকে বাইরে বের হয়েছিল। আদিতা মাথা উঁচু করে কিছু বলতে নিবে, তার আগেই ঠোঁটে আঙ্গুল দিল ফারিস। চুপ করিয়ে দিল তাকে। আদিতা নিবিড় চাহনি। ফারিস বলল, আমি একটু তাড়ার আছি, কথা বলতে চাচ্ছি না প্লিজ। কথাটি বলে আদিতা থেকে নিজেকে সরিয়ে চলে গেল ফারিস। আদিতা ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে আর কিছু না ভেবে হেঁটে চলে গেল হোটেলের ভিতরে। সিঁড়ি পেয়ে উপরে উঠতেই কল করলো তার ড্রাইভারের নাম্বারে। প্রথম কলে ফোন তুলো ড্রাইভার। আদিতা বলল, সোহেল, আমার গাড়িটা কি ঠিক হয়েছে? অপর প্রান্তে থাকা সহেলও বলল, জি ম্যাডাম, আপনি যাওয়ার একদিন পরেই ঠিক করে এনেছি। ঠিক আছে। শোনো, কাল তুমি সকাল সকাল কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলে আসবে। আমি দুপুর 2টো কি 2:30টার মধ্যে হসপিটাল থেকে বের হব। লোকেশন আমি পাঠিয়ে দিব। আচ্ছা ম্যাডাম। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা। আদিতা ফোন কাটলো। যাক, এবার আর টেনশন নেই। দ্রুত কাজ সেরে চটপটে চলে যাব বাসায়। আরেকটা সুন্দর সকাল। আদিতার ব্যাগপত্র গুছিয়ে একেবারে হোটেল ছাড়ার সিদ্ধান্ত নিল। একসাথে হোটেল থেকে বেরিয়ে কাজ সেরে বাড়িতে চলে যাবে। আদিতা পুরো রুমটা একবার চেক করে হোটেলের কর্তৃপক্ষকে চাবিটা দিয়ে বেরিয়ে পড়লো হোটেল থেকে। টাকা পয়সার মিটমাট কাল রাতে কমপ্লিট তাদের। অন্যদিকে ফারিসরা তার জিনিসপত্র গুছিয়ে নিল। প্রথমে গাড়ি করে একটা জায়গায় যাবে ফারিস, তারপর দুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বের হবে। হোটেলে আর ঢুকবে না, তাই সব গুছিয়ে গাছিয়ে বের হচ্ছে। আদিতা বের হওয়ার 5 মিনিটের মাথায় ফারিস বের হলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কক্সবাজার সেন্ট্রাল হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে আদিতা। ঘড়িতে দুপুর 2টোর কাটা ছুঁই। আদিতার কাজ শেষ হয়েছে, 8 ঘন্টা পেরিয়ে গেছে। বর্তমানে সে অপেক্ষা করছে তার গাড়ি আর ড্রাইভারের।
আদিতা খানিকটা বিরক্তি নিয়ে ফোন করলো সোহেলকে। রিং হতে সোহেল ফোন তুলো, খানিকটা ঘাবড়ে নিয়ে বলল, আপনার কি কাজ শেষ হয়ে গেছে ম্যাডাম? আদিতা নিজেকে ধাতস্থ করলো, রাগটা দমিয়ে রেখেই বলল, তুমি কোথায় সোহেল? আমি আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছি। আমার কাজ আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। ম্যাডাম একটু অপেক্ষা করুন, আসলে রাস্তায় প্রচুর জ্যাম থাকায় আটকে পড়েছি, প্লিজ ম্যাম। আদিতা নিজেকে সামলালো। কিছু বলার জন্য মুখ খোলার আগে পিছন থেকে উঁচু লম্বাটে বকাটে একজন লোক এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, আপনি ডক্টর আদ্রিতা তো? আদিতা তৎক্ষণাৎ পিছন ঘুরে চাইলো, অনাকাঙ্ক্ষিত লোকটিকে দেখতে পেয়ে বলল, জি, আমি ডক্টর আদ্রিতা। লোকটি খানিকটা এগিয়ে এসে বলল, আপনার সাথে কিছু কথা ছিল ম্যাডাম। আদিতার কানে ফোনটা দেখলো সোহেল তখনও লাইনে। আদিতা সোহেলকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি আসো সোহেল, আমি অপেক্ষা করছি কিন্তু। আদিতার কথা শুনে সোহেলও থরথর করে বলল, আসছি ম্যাম। ফোনটা কাটলো আদিতা। এগিয়ে এসে সামনের লোকটির উদ্দেশ্য করে বলল, জি বলুন, কি বলবেন? আসলে ম্যাডাম আমার বাবার বিষয়ে কিছু কথা ছিল। ওনার একটা রোগ হয়েছে। ও, কি হয়েছে ওনার? জি ক্যান্সার। দুপুরের করা রোদ্দুরে আচ্ছন্ন চারপাশ। আদিতা হাসছে, বিরক্তিতে তার মস্তিষ্ক এলোমেলো। ঘড়িতে প্রায় 3টে ছাড়িয়ে 4টার কাটা সুই সুই, অথচ সোহেলের গায়ে নিয়ে এখনও আসার কোনো নামগন্ধই নেই। এক স্থানে কারণ ছাড়া কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? তাই আদিতা হাঁটছে। যদি হাঁটতে হাঁটতে সোহেলের দেখা পাওয়া যায়। আদিতা একটু অধৈর্যশীল মানুষ, এক স্থানে কারণ ছাড়া বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাই হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়েছে। চারপাশ প্রায় নির্জীব, সবাই হয়তো লাঞ্চ সেরে ঘুমাতে ব্যস্ত। আদিতা চারপাশ দেখছে আর হাঁটছে। আচমকায় পায়ের সাথে কিছু বাজতেই হোঁচট খেলো আদিতা। ব্যথায় আহ জাতীয় শব্দ বের করলো আপনা আপনি। সে নিচে বসে পড়লো। একটা বড় সড়ো লোহা তার জুতোর ভিতর দিয়ে পুরো ঢুকে গিয়েছে। আদিতা দ্রুত টান দিয়ে লোহা বের করলো, সঙ্গে সঙ্গে কলকলিয়ে রক্ত বেরিয়ে আসলো পা দিয়ে। আদিতা যত সম্ভব নিজেকে সামলে ব্যথাটা হজম করলো। আশেপাশে তেমন কাউকে দেখতে পাচ্ছে না। আদিতা একটু জায়গা বুঝে একটা গাছের নিচে বসলো। ব্যাগ থেকে স্যাভলন ব্যান্ডেজ বের করলো। আদিতার সবসময় ছোটোখাটো ডাক্তারি সরঞ্জাম ব্যাগে নিয়ে ঘোরে। আদিতা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে নিজের ক্ষতস্থানের চিকিৎসা করতে লাগলো। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ফারিস। নিরিবিলি শান্ত এক রাস্তা পেরিয়েছে। মনটা এবার বেশ স্বাভাবিক। আশা রাখে এই ডাক্তার ম্যাডামের সাথে তার আর দেখা হবে না। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ রাস্তায় আদিতাকে দেখে চরম অবাক হয়ে বিষম খায় ফারিস। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, যখনই ভাবি দেখা হবে না, তখনই কথা থেকে উদয় হয় এই মেয়েটা কে জানে। ফারিস নিজেকে সামলালো। এই মেয়ের ধারের কাছেও ঘেঁষতে চায় না। ফারিস আদিতাকে পুরোপুরি অপেক্ষা করে চলে যেতে চাইল নিজ গন্তব্যের দিকে। হঠাৎ লুকিং গ্লাস দেখতে পেল আদিতার পা দিয়ে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়িতে ব্রেক কষল ফারিস। বুকের ভেতরটা ছেদ করে উঠল আচমকায়। ফারিস আশপাশ কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গেল আদিতার দিকে। এইদিকে আদিতা একরাশ বিরক্তি নিয়ে তোলাতেই স্যাভলন লাগিয়ে ক্ষত স্থানে লাগাতেই কলিজার সমেত বুঝি ক্যাফে উঠল ব্যথায়। দ্রুত নিচু হয়ে ফু দিতে লাগলো পায়ে। সঙ্গে বলল, পায়ে আঘাত পাওয়ার আর সময় পেলি না, আজই লাগতে হলো। ইস, কি যন্ত্রণা হচ্ছে। ফালতু লোহা একটা। যে সালাই রেখেছিস না, তোর কপালে বউ নেই। আবার বউ থাকলেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। দেখিস অভদ্র মানুষজন রাস্তাঘাটে লোহা ফেলে রাখিস। ও মা, কি পরিমাণ জ্বলছে। বলে জোরে জোরে ফু দিতে লাগলো আদিতা। কারো কণ্ঠ শোনা গেল তখন। কেউ বলল, আমি কি একটু সাহায্য করব আপনার? আদিতা চমকে উঠল, কণ্ঠটা চেনা। আদিতা দ্রুত চাইলো সামনে। ফারিসকে দেখে দারুণ অবাক হয়ে বলল, মিস্টার বখাটে, আপনি এখানে? ফারিস কথাটা গায়ে না মেখে দ্বিধাহীন বসলো আদিতার সামনে। আদিতার হাত থেকে স্যাভলন তুলো নিয়ে বলল, কি করে হলো? আদিতা জবাব দিল না, উল্টো প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? ফারিস বিরক্ত ভরা চাহনি নিয়ে বলল, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আদিতা দমে গেল, মাথা নিচু করে বলল, পায়ে লোহা বিঁধেছিল। ফারিস আবার চাইলো আদিতার দিকে। গম্ভীর এক চাহনি, তীক্ষ্ণ স্বরে বলল, কিভাবে বিঁধল? হাঁটতে গিয়ে। চোখে কি দেখতে পান না? পাই তো। তাহলে কি করে ঘটলো? অসাবধানতায়। চোখে দেখতে না পাওয়ার প্রথম অজুহাত?
অজুহাত কিসের? আমি মোটেও কানা নই। কতটা কতটা কানা নন তা তো দেখতেই পাচ্ছি। আমি ইচ্ছে করে করিনি কিন্তু। ফারিস কিছু বলল না। সে সাবধানতার সাথে ক্ষত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। চোখে মুখে অশেষ বিরক্ত ছোঁয়া। সে বলল, যাচ্ছিলেন কোথায়? ঢাকা ফিরছিলাম। হেঁটে হেঁটে? আদি তার চোখে মুখে হতাশ। সে বলল, হেঁটে হেঁটে ঢাকা যাওয়া সম্ভব? আপনি যে পাগল তাতে অসম্ভবের কিছু দেখি না। দেখুন, আপনি কিন্তু আমায় আবার অপমান করছেন। সত্যি করেছি, আমি ধরতে কেন পাচ্ছি না? আদি তার রাগে কপে চুপ হয়ে গেল। ফারিস হাসলো, মনে মনে বলল, আপনি হুটহাট রাখবেন না ডাক্তার ম্যাডাম। আপনার রাগ দেখলে আমার নিজেকে কেমন মাতাল মাতাল লাগে। কথাটা মনে মনে ভাবলেও মুখে আর বলা হলো না। আদিতা তুমুল বেগের রাগ নিয়ে সোহেলকে কল করলো। ফারিস তার পানে তাকিয়ে সোহেল ফোন তুলতেই ক্ষিপ্ত মেজাজে বলল, আদ্রিতা, তুমি কি আজ আসবে সোহেল, নাকি আমি একা একাই চলে যাব? সোহেলের চোখে মুখে বিস্ময়। সে নরম হলো, ভীতু স্বরে বলল, আমায় ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কথাটা আপনার আগেই বলা উচিত ছিল, কিন্তু বলিনি। ভেবেছিলাম পারবো, কিন্তু রাস্তায় জ্যাম থাকায় পারিনি ম্যাডাম। আমায় প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ ম্যাম। সোহেলের কথা শুনে আদিতার চোখ মুখ কেমন একটা হয়ে গেল। সে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে সোহেল? বাড়ির সবাই ঠিক আছে তো? সোহেল গাড়ি থামিয়ে নীরবে বলল, সবাই ঠিক আছে ম্যাডাম। আসলে হয়েছে কি, এতদিন বন্ধ থাকার কারণে সকালে দেরিতে ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছিল। কাল আচমকা আপনার কল আসায় আমি বুঝতে পারিনি। রাতে অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিলাম, কিন্তু আমার ঘুম ভাঙে 9টায়। আমি তখনই বেরিয়ে পড়ি। ভেবেছিলাম রাস্তায় জ্যাম থাকবে না, দ্রুত স্পিড বাড়িয়ে চলে আসব, কিন্তু রাস্তায় আমি আটকা পড়ি। আমার সন্ধ্যা হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। আমি কি করব বুঝছি না ম্যাডাম। আদিতা চুপ করে রইল, কিছু ভাবলো, নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমায় আর আসতে হবে না সোহেল। আমি এখান থেকে বাসে ট্রাসে করে হোক চলে আসবো। তুমি বরং ব্যাক করো। সোহেল অপরাধী স্বরে বলল, আমায় ক্ষমা করে দিন ম্যাডাম, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, তুমি ব্যাক করো। আচ্ছা ম্যাডাম। ফোন কেটে গেল। আদিতা চুপচাপ বসে কি করবে ভাবছে। ফারিস প্রশ্ন করলো, কি হয়েছে? আমার গাড়ি আসবে না, কেন? লেট হবে অনেক। আপনি কি এখানে একা এসেছিলেন? না, বন্ধুদের সাথে। তাহলে তারা কোথায়? আদিতা কিছুক্ষণ চুপ থেকে শুরু থেকেই সব বলল আবার। আসলে বন্ধুদের সাথে 2 দিনের ট্যুরে এসেছিলাম, কিন্তু এখানে একটা হসপিটালে আমার কাজ পড়ে যাওয়ায় আমি থেকে যাই। ওরা কাল রাতেই চলে যায়। আমার গাড়িকে আসতে বলেছিলাম, কিন্তু রাস্তায় জ্যাম পড়ায় ড্রাইভার আটকা পড়ে। ওর এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাই ওকে আসতে বারণ করেছি। ভাবছি বাসে টাসে চলে যাব। ফারিস মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য। তবে এবার আমায় যেতে হবে। কথাটা বলে নিচে পড়ে থাকা সরঞ্জামগুলো উঠিয়ে আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো আদিতা। পায়ের যন্ত্রণা অনুভব হচ্ছে প্রচুর, কিন্তু কি করার, তাকে তো যেতেই হবে। আদিতা ফারিসকে ছাড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে যাবে, তার আগেই তার হাত ধরে বসলো ফারিস। আদিতা দাঁড়িয়ে পড়ল, জিজ্ঞাসা সূচক চাইলো ফারিসের পানে। ফারিস উল্টো দিকে ঘুরিয়ে বলল, বাসে যাওয়ার প্রয়োজন নেই, আমার সাথে চলুন, আমিও ঢাকায় যাচ্ছি। আদিতা অবাক হলো, দ্বিধাহীন স্বরে বলল, আপনার অসুবিধে হবে না? ফারিস ঘুরে তাকালো। আদিতার চোখে চোখ রেখে শান্ত স্বরে শুধালো, আপনার পায়ের যন্ত্রণার চেয়ে কম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে প্রকৃতি জুড়ে। থরথর চারপাশ, থমথমে চারপাশ, শুনশান নীরবতা বিরাজ করছে গাড়ি জুড়ে। ফারিস চুপচাপ ড্রাইভ করছে, পাশে আদিতা বসা। ফারিস 1 ঘন্টার মতো হবে গাড়ি চালাচ্ছে। আদিতার পায়ে ব্যথা অনুভব হচ্ছে। গাড়ির সব জানলা বন্ধ, শীত লাগছে খানিকটা। আদিতা অনেকক্ষণ পর বলল, সামনে কোনো টঙের দোকান পেলে দাঁড়াবেন তো, চা খাবো। ফারিস সেই কথার উত্তর দিল না, উল্টো বলল, আপনার কি খিদে পেয়েছে? আদিতা দ্বিধাহীন কণ্ঠ, খানিকটা, ওহ। তবে ভাতের খিদে নয়। ফারিস বিস্মিত কণ্ঠে বলল, মানে
মানেটা ফারিস হলো তার কপাল চায়ের খিদে। ফারিস তার কপাল চুলকে বলল, দুপুরে খেয়েছিলেন? হুম, অল্প স্বল্প। ফারিস আর কিছু বলল না। তার কল আসলো। ফারিস কানে ব্লুটুথ দিল, বলল, বলো আদিব। আপনি কি বেরিয়ে পড়েছেন ভাই? হ্যাঁ, 1 ঘন্টা হবে বেরিয়েছি। কিছু কি বলবে? আদিব আদিব দনা মনে করলো কিছু বলতে চাইছে ঠিকই, তবে এখন বলবে কি না ভাবছে। ফারিস বুঝি আদিবের দ্বিধাটা বুঝলো। সে বলল, কি হয়েছে আদিব? আসলে ভাই, দ্বিধা না করে সরাসরি বলো, কি হয়েছে? ভাই বাড়িতে পুলিশ এসেছিল। সঙ্গে সঙ্গে গাড়িতে ব্রেক কষল ফারিস। আদিতা চমকে উঠল ফারিসের এহেন কাণ্ডে। হতভম্ব হয়ে তাকালো ফারিসের দিকে। কিছু বলার আগে ফারিস ঠোঁটের আঙ্গুল দিয়ে বোঝালো চুপ থাকতে। আদিতা চুপ থাকলো। ফারিস গাড়ি থেকে নামলো, কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, কেন এসেছিলে আদিব? জানা নেই ভাই, আপনার খোঁজ নিল শুধু। বললাম কক্সবাজারে আছে। বাড়ি সার্চ করেছিলে উনি নাকি? চলে গেল। না ভাই, তেমন কিছু করেনি। আর করলেও তো কিছু পেত না, বাড়িতে তো কিছু থাকে না। তা ঠিক, কিন্তু এলো কেন? জানি না ভাই, আপনাকে দেখা করতে বলেছে। ফারিস কিছুক্ষণ চুপ থাকলো, নিজেকে পুরোপুরি ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ঘাবড়িও না আদিব, আমি এসে দেখছি। আচ্ছা ভাই, সাবধানে আসবেন। ঠিক আছে, তুমি চিন্তা নিও না। খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাও। ওখানে কার্যক্রম সব ঠিক আছে তো? হুম, আছে ভাই। আচ্ছা। ফোন কাটলো ফারিস, তবে ভাবনায় পড়লো একটু। পুলিশ কেন আসবে তাকে খুঁজতে? মেসেঞ্জারের চ্যাটিংয়ে ব্যস্ত আদিতা। তার বন্ধুরা লাগাতার মেসেজ দিচ্ছে সে কোথায়, গাড়ি পৌঁছেছে কি না, কখন আসবে, ইত্যাদি ইত্যাদি। আদিতা ছোট্ট করে লিখছে, হ্যাঁ পৌঁছেছি, আমি ফিরছি। ব্যাস, সঙ্গে সঙ্গে সবার মেসেজ, যাক ওকে, সাবধানে আসিস। আদিতা মিষ্টি হাসলো, ফোন রেখে চোখ রাখলো ফারিসের দিকে। লোকটাকে চিন্তিত দেখাচ্ছে। আদিতা আওয়াজ করলো, উচ্চস্বরে বলল, আমরা কি যাব মিস্টার বখাটে? ফারিসের টনক নড়ল। সে প্রায় ভুলেই গিয়েছিল তার সাথে আদিতাও আছে। ফারিস দ্রুত গাড়িতে বসলো, আর ভাবলো না বিষয়টা অতটা গুরুত্ব ও কিছু না। ফারিস আবার গাড়ি ড্রাইভ করা শুরু করলো। আদিতা তার পানে তাকিয়ে কিছুক্ষণের নীরবতা সারিয়ে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? আপনার খুব চিন্তিত লাগছে। ফারিস নিরুত্তর। আদিতা আবারও প্রশ্ন করলো, বলবেন না? আপনাকে বলা প্রয়োজন মনে করিস না? আদিতার কিছু বললো না। এক কথার পিঠে আর কোনো কথাই থাকতে পারে না। তবে মনে মনে দুটো গালি দিল। আদিতা মুখ ফুলিয়ে বসে। তার ফোন বাজলো। মা কল করেছে। মায়ের নাম্বার দেখে বিরক্তিতে চোখ মুখ আরও শক্ত হয়ে আসে আদিতার। রোজ ফোন করে একই প্রশ্ন করবে, কবে আসবি, আরাফাতকে কবে আসতে বলবো। আদিতা খানিকটা বিরক্তি নিয়েই ফোনটা তুলে বলল, কি হয়েছে মা? অপর প্রান্তে থাকা আদিতার মা বলল, রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো কি করব? একই প্রশ্ন বারবার কেন করো? আমি ফিরলে তো বাড়িতেই ফিরবো, তাই না? তোর তো আজ আসার কথা। আদিতা তপ্ত নিঃশ্বাস ফেল, চোখ বন্ধ করে বলল, আমি আসছি মা। আমি গাড়িতে আছি এখন। কালকে সকালে বা রাতের মধ্যেই আসছি। আদিতার মা খুশি হলেন, উত্তেজিত হয়ে বললেন, তাহলে কাল বিকেলে আরাফাতকে আসতে বলি। রাগে মাথা গজগজ করে উঠল আদিতার। যাও মাথা শান্ত রেখেছিল তাও গেল। সে ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কালকেই আসতে বলতে হবে তোমার? বিয়ে যখন করব বলেছি তখন তো করবই। এত তাড়ার কি আছে? আজ আর ফোন দিবে না, রাখছি। মায়ের কিছু বলার আর অপেক্ষা করল না আদিতা, কল কাটলো। রাগে ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, এই মা এত বাড়াবাড়ি কেন করছে? সারাদিন জার্নি করে বাড়ি ফিরে কালকেই দেখা করতে হবে ওই আরাফাতের সাথে? যত সব উল্টোপাল্টা কাহিনী। ইঞ্জিনিয়ার বলে কি এত তাড়াহুড়ো করতে হবে নাকি? রাগে ফুঁসতে লাগলো আদিতা। সে এক প্রকার ভুলে গিয়েছিল তার পাশে ফারিস নামের এক যুবক আছে। আদিতার রাগের মাঝে গাড়িতে জোরে ব্রেক কষলো ফারিস। সঙ্গে সঙ্গে হুঁশ আসলো আদিতার। সে চাইলো ফারিসের দিকে। ফারিস ডান দিকটা দেখালো, আলোকিত একটা টং চায়ের দোকান। টগের দোকান, চলুন যাই। ফারিস বের হলো। আদিতা ঠায় বসে। ফারিস গাড়ির দরজা খুললো। আদিতাও ধীরে ধীরে বের হলো। ফারিস এগিয়ে এসে বলল, পারবেন? আদিতা চাইলো ফারিসের দিকে, শীতল স্বরে বলল, আমার হাতটা একটু ধরুন, ঠিক পারবো। আদিতার কাজে ফারিস ফরকালো, প্রশ্ন করলো, আমি ধরবো। ধরুন। ফারিস দ্বিধাহীন ধরলো।
এর আগেও সে দুবার হাত ধরেছিল আদিতার, কিন্তু সম্মতিতে ধরেছে বলে তার কেমন লাগছে। আবার সেই অজানা অনুভূতিটা বাঁচে। 5 সেকেন্ডের রাস্তায় আদিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সময় নিল 2 মিনিট। ফারিস অধৈর্যশীল মানুষ, তবু ধৈর্য রাখলো আজ। আদিতাকে বসালো টঙ্গের দোকানের সামনে থাকা ছোট্ট বেঞ্চে। ফারিস প্রশ্ন করলো, কি খাবেন? 1 কাপ দুধ চা আর টোস্ট বিস্কুট। ফারিস তাই চাইলো। দোকানিও তাদের বসতে বলে বানাতে শুরু করলো। ফারিস বসলো আদিতার সামনের বেঞ্চে। মিনিট 4 যেতেই 4 বিস্কুট দিল দোকানি। তারা খেলো। কিছু ছেলে পেলে হেঁটে যেতে যেতে বলল, বউ নিয়ে টঙের দোকানে চা খাচ্ছে, বাহ, ব্যাপারটা কিন্তু দারুণ। কথাটা ফারিস আদিতা দুজনেই শুনলো। ফারিস এখানে কোনো ঝামেলা চায় না, তাই চুপচাপ কথাগুলো হজম করে নিল। আদিতা মৃদু হাসলো, যেটা চোখ এড়ায়নি ফারিসের। 15 মিনিটের মতো পার হলো। ফারিস চায়ের বিল দিতে গেল। আদিতা অর্ধেক দিতে চাইলো। ফারিস বারণ করতে বলল, প্রয়োজন নেই। আদিতা বসা থেকে উঠে দাঁড়ালো। পায়ের জন্য বড্ড পীড়া হচ্ছে তার। ফারিস আচমকায় কোলে তুলে নিল আদিতাকে। ফারিসের কাজে আদিতা ঘাবড়ে গিয়ে ফারিসের সাথে হাতা খামচে হলো। ভয়াত কণ্ঠে বলল, কি করছেন? ফারিস জবাব দিল না। দ্রুত গাড়িতে বসিয়ে দিয়ে আদিতার চোখে চোখ রেখেই বলল, কিছুই না। তবদা খেয়ে বসে রইল আদিতা। আর কিছু বলতে পারল না, অথচ বরের মতো অনেক কিছুই ছিল। ফারিস গাড়ি চালাতে শুরু করলো আবার। তার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন একটা মেয়েকে কোলে তুলে নেওয়া কোনো বিষয় ব্যাপার না। ধীরে ধীরে সময় করালো। শীত যেন ধীরে ধীরে বাড়ছে। আদিতা তার ব্যাগ থেকে চাদরটা বের করে গায়ে জড়িয়ে নিল। ফারিসের গায়ে তখন শুধু শার্ট জড়ানো। হঠাৎ ফারিস প্রশ্ন করলো, আরাফাতকে? আদিতা থতমত খেলো। আশেপাশে তাকিয়ে বলল, আমায় বলছেন? ফারিস বিরক্ত হলো। চোখ মুখ কুঁচিয়ে বলল, এখানে আপনি ছাড়া আর কি কেউ আছে? আদিতা কিছু সময় চুপ থেকে বলল, তাও ঠিক। তাহলে বলুন, আরাফাতকে? আপনায় বলা প্রয়োজন মনে করছি না। ফারিস বিনিময়ে কিছু বলল না। আচমকা হেসে উঠল, শব্দ করে হাসলো। অদ্ভুত সুন্দর দেখালো সেই হাসি। আদিতা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ফারিসের হাসির পানে। ছেলেটা হাসলে এত চমৎকার কেন দেখায় কে জানে। আদিতা আনমনায় বলে উঠল, এখানে হাসার মতো কি কিছু ছিল? সত্যি কি কিছুই ছিল না? আমার কেন যেন মনে হলো এখানে হাসার মতো অনেক কিছুই ছিল। আদিতা আর কিছু বলল না। সে পর্যবেক্ষণ করতে লাগলো ফারিসকে। উজ্জ্বল শ্যামবর্ণের সেই পুরুষটির সাথে তার কতবার দেখা হয়েছে গণা হয়নি, তবে হিসাব করলেও অনেকবারই হয়েছে, যা কাঙ্ক্ষিতের চেয়ে অনাকাঙ্ক্ষিতই বেশি। ছেলেটার চোখের পাশে থাকা কাটা ডাকটা অদ্ভুত সুন্দর দেখতে। গায়ের গঠন, উচ্চতার কথা, ধারণ, রাগ সব মিলিয়ে পারফেক্ট এক সুদর্শন পুরুষ। আদিতের কাছে ফর্সা ছেলেদের চেয়ে শ্যামবর্ণের পুরুষদের বেশি ভালো লাগে। তাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে সুদর্শন ছেলে আশরাফ। যেমন ফর্সা তেমন শরীরের গঠন। অথচ আদিতা কখনো আকৃষ্ট হয়নি তাতে। মৃদুল, রনিও যথেষ্ট সুদর্শন। তাদেরকেও বন্ধু ব্যতীত অন্য কোনো নজরে কখনো দেখেনি আদিতা। ছোটবেলা থেকেই পুরুষ মানুষদের উপর আদিতার আকৃষ্ট কম, কিন্তু এই প্রথম যেন ফারিসের উপর সে আকৃষ্ট হয়েছে, তাও দারুণভাবে। আদিতা টনক নড়ল। এগুলো কি ভাবছে? ছি ছি। আদিতার চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে চাইল। তার লজ্জা লাগছে হঠাৎ। ভাগ্যিস ফারিস বুঝতে পারেনি সে তাকে দেখছিল। এ দেখা তো জেনতেন দেখা নয়, গভীরভাবে দেখা। আদিতা চোখ বুঝে নিল। একটু ঘুমানো দরকার। মিনিট 15 পার হতে আদিতা ঘুমিয়ে পড়ল। এতক্ষণ পর ফারিস তার পানে চাইল। মৃদু এক স্বরে আওড়ালো, হৃদয় বুঝি ধীরে ধীরে প্রমারকে আসক্ত হচ্ছে ডাক্তার ম্যাডাম। আপনিও মরছেন, আমিও মরছি, অথচ প্রকাশ করতে দুজনেই নারাজ। ফারিস চুপ হয়ে গেল। ভাবনাগুলো বিষাক্ত লাগছে, কথাগুলো তার চেয়েও তেতো। ফারিস ড্রাইভিংয়ে নজর দেওয়ার চেষ্টা চালালো। মনে মনে বলে উঠল, যে প্রেম প্রকৃতির বুকে শোভা পায় না, তাকে কি আদৌ প্রেম বলে? রাতের জ্যোৎস্না ভরা আলো ফুটিয়েছে ধরণী জোরে। ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা ছাড়িয়ে। অন্ধকারে টইটুম্ব চারপাশ। ফারিস নীরবে ড্রাইভ করছে। মাঝে একবার থামিয়ে গায়ে জ্যাকেট জড়িয়েছিল শুধু। আদিতা ঘুমানো, কপাল জুড়ে ছড়ানো তার অবাধ্য কেশ। বাতাসের ছোঁয়া বিন্দু মাত্র নেই গাড়িতে। জানলা, কপট সবই বন্ধ। ফারিসের নজর বারবার যাচ্ছে আদিতার চুলগুলোর দিকে। তার ইচ্ছা করছে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু দিচ্ছে না। মন তার সরাতে চাইলেও বিবেকে বড্ড আটকাচ্ছে।
এমন চাঁদনি ভরা রাতে পাশে ঘুমন্ত মেয়ে মানুষ নিয়ে ড্রাইভ করা যেন খুবই বিশ্রী একটা ব্যাপার। পাশে ঘুমন্ত মেয়ে মানুষ নিয়ে ড্রাইভ করা যেন খুবই বিশ্রী একটা ব্যাপার। ফারিসের মাথায় বিশ্রী সব চিন্তা আসছে, শয়তানের লাড়া দেওয়ার মতো বিশ্রী কাণ্ড। গাড়িতে লাইট জ্বলছে, আদিতার মুখখানা আধো আধো দেখা যাচ্ছে চুলের কারণে। ফারিস চোখ সরিয়ে নিল, কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে। ফারিস গাড়ি থামালো, বার কয়েক নিঃশ্বাস ছাড়লো। এত বেশি অস্থির লাগছে কেন? এতক্ষণ তো সব ঠিকই ছিল। ফারিস কোনো উপায় না পেয়ে তীক্ষ্ণ স্বরে ডাকলো আদিতাকে। এই যে ডাক্তার ম্যাডাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আদিতার হেলদোল আসলো না। ফারিস চরম বিরক্ত নিয়ে আবার ডাকলো, বলল, এই মেয়ে, শুনছেন? উঠুন দ্রুত। আদিতা তা উঠল না, সে গভীর ঘুমে মগ্ন ছিল। ফারিসের কেমন বিতৃষ্ণা লাগলো। গাড়িতে থাকা পানির বোতলটা হাতে নিল, আশপাশ কিছু ভেবে মুখে পানি ছুঁড়ে মারল আদিতার। ঠান্ডার মধ্যে আচমকা চোখে পানি মুখে পড়তেই ভূত দেখার মতো লাফ দিয়ে উঠল আদিতা। তার সামনে চুল গেছে ভিজে, ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে। আদিতা হতভম্ব হয়ে হাত দিয়ে মুখের পানিটুকু মুছল। আতঙ্কিত কণ্ঠে ফারিসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? ডাকাতে কি আটক করেছে আমাদের? ফারিসের টরিং উত্তর, ডাকাত না, ভূত। মানে? খিদে পেয়েছে আমার, একটানা গাড়ি চালিয়ে আমি ক্লান্ত। আদিতা অবাক হয়ে বলল। আদিতা ফেল ফেল চোখে ফারিসের পানে তাকিয়ে, অদ্ভুত তো খিদে পেয়েছে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অবশ্যই গাড়িতে বসে রান্নাবান্না করে খাওয়াতে পারবে না। আদিতা কতক্ষণ ফারিসের দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি আপনায় রান্না করে খাওয়াবো? না, আমার সাথে ওই সামনের রেস্তোরাঁয় গিয়ে উদ্ধার করবেন। আদিতা তার বাম পাশে তাকালো, আলোকিত একটা রেস্টুরেন্ট দেখলো। সে বলল, আমার পায়ের যা অবস্থা তাতে ভেতরে যাওয়া সম্ভব না। আপনায় এখানে একা বসিয়ে রাখবো না, তাই তো ডেকে তোলা। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন আমার সাথে। খিদে টিদে পেয়েছে তো নাকি? কথাটা বলে গাড়ি থেকে বের হলো ফারিস। আদিতা সিট বেল্ট খুললো। খিদে অবশ্যই একটু পেয়েছে। আদিতা তার পায়ের দিকে তাকালো, পায়ের অবস্থা জটিল, খুব খুলে আরেকবার ব্যান্ডেজ করতে পারলে ভালো হতো। সঙ্গে একটা ব্যথার ওষুধ দরকার। ফারিস দরজা খুলে দিল। ফারিস আদিতার দিকে তাকিয়ে বলল, কি হলো, বের হচ্ছেন না কেন? আদিতা আস্তে আস্তে বের হলো। এই ফারিসের আচমকা এমন আচরণে সে বেশ বিরক্ত। ফারিস আবারও আদিতাকে কোলে তুলে নিল। আদিতা থতমত খেলো আবার, এই ছেলেটা করছেটা কি? আদিতা ফারিসের গলা ধরলো এবার, ফিস ফিস করে বলল, কাজটা কি ঠিক হচ্ছে? আমার ভালো লাগছে। কথাটা বলে হন হন করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। রেস্তোরাঁর মানুষের চোখ ছানাপাড়া। তবে পরক্ষণে আদিতার পায়ের অবস্থা থেকে বেশি ভাবলো না। আদিতার লজ্জা লাগছে এবার। রেস্তোরাঁ ভর্তি মানুষের সামনে দিয়ে কিভাবে যাচ্ছে। আদিতা বলল, এমন করছেন কেন? আমি বিব্রত হচ্ছি। এত বিব্রত হওয়ার কি আছে? আমরা জানোই মানুষ সেটাই ভাবছে। আদিতা কিছু বলল না। ছেলেটা কি বললো তাই ভাবছে। ফারিস আদিতাকে নিয়ে এসে বসালো চেয়ারে। একজন ওয়েটার দৌড়ে আসলো দ্রুত, বলল, কি খাবেন স্যার? ভাত, মাংস, বিরিয়ানি। ফারিস আচমকাই আদিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি খাবে বলো ওনাকে? তরির চোখ বেরিয়ে আসার উপক্রম। আদিতাই প্রথম ফারিসটাকে তুমি করে সম্বোধন করলো। কেন বলো? ওয়েটার আদিতার দিকে তাকিয়ে বলল। কি খাবেন ম্যাম? আদিতা যেন শুনতেই পেল না ওয়েটারের কথা। সে তাকিয়ে তখনও ফারিসের দিকে। ফারিস গ্লাসে পানি ঢাললো, এক চুমুক দিয়ে বলল, কি হলো, তুমি কিছু বলছো না কেন? আদিতার এবার হুঁশ আসলো, আমতা আমতা করে বলল, জি। ওয়েটার মৃদু হেসে আবারও বলল। ম্যাম অর্ডারটা। আদিতা থরথর করে বলল, আলু আলু ভর্তা আর ভাত নিয়ে আসেন, সঙ্গে একটা ডিম ভাজা। আচ্ছা ম্যাম। ওয়েটার এবার ফারিসের দিকে তাকিয়ে বলল, আপনি কি খাবেন স্যার? ফারিসের দ্বিধাহীন জবাব। ম্যাম যা বলেছে স্যারও তাই খাবে। ওয়েটারের ঠোঁটে আপনা আপনি মিষ্টি হাসি আসলো, মৃদু স্বরে বলল। আচ্ছা স্যার। ওয়েটার চলে গেল। আদিতার তীক্ষ্ণ চাহিনি। সে ফারিসের দিকে তাকিয়ে বলল, এগুলো কি হচ্ছিল? আপনি হঠাৎ তুমি তুমি করছেন কেন? ফারিস খানিকটা এগিয়ে আসলো। আদিতাও গেল। ফারিস আশেপাশে তাকিয়ে বলল, আমরা যেভাবে এন্ট্রি দিয়েছি তাতে সবাই ভেবে নিয়েছে আমরা স্বামী স্ত্রী। এখন এখানে বসে আপনি আজ্ঞা করলে তাদের সন্দেহ হতো, যেটা আমি মোটেও চাচ্ছি না। তাই বেশি না বকে খাবার এলে খেয়ে দিয়ে বের হন, বুঝেছেন? আর তাছাড়া মানুষের ভুলটা ভাগলে আমার চেয়ে আপনাকে
নিয়ে কথা হতো বেশি। কেউ আপনার চরিত্র নিয়ে কিছু বলুক তা আমি মোটেও চাচ্ছি না। ফারিস সরে এলো। আদিতা চুপ করে রইল। তার মনে হলো কোথাও গিয়ে কথাগুলো ভুল বলেনি ফারিস। মিনিট 20 যেতেই গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজা নিয়ে হাজির হলো ওয়েটার। আদিতা ভেবেছিল এইসব খাবার খেতে ফারিসের বুঝে অসুবিধা হবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে ফারিস তৃপ্তি পেয়ে খাচ্ছে। আদিতা বিষয়টা মুগ্ধ হলো। এত বড় ওষুধ কোম্পানির মালিক আলু ভর্তা আর ভাত এভাবে তৃপ্তি পেরে খাবে, এটা যেন সে আশাই করেনি। ঘড়িতে তখন রাত 11টা বাজতে 6 মিনিট বাকি। আদিতা আর ফারিস রেস্টুরেন্ট থেকে বের হলো। ফারিস আবারও তাকে কোলে নিয়ে বেরিয়েছে। আদিতার এবার আর কোনো দ্বিধা কাজ করেনি। রেস্টুরেন্ট থেকে বের হতে আদিতার নজরে আসলো একটা ফার্মাসির দোকানের দিকে। সে তারা দিয়ে বলল, ওই ফার্মেসিতে একটু চলুন না, আমার পায়ের ব্যথার জন্য একটা ওষুধ কিনতে হবে। ফারিস আর দ্বিধা করলো না, বিনা বাক্য চললো সেখানে। আদিতা প্রায় 15 মিনিট সময় নিয়ে তার পায়ের ব্যান্ডেজ খুলে পুনরায় চিকিৎসা করলো। পায়ের জখম হয়েছে বেশ, তার জুতো পুরো ছিদ্র হয়ে গিয়েছে। ফারিস বেশ ধৈর্য নিয়ে পুরোটা সময় অপেক্ষা করলো আদিতার জন্য। অবশেষে তার শেষ হলো। ফারিস এগিয়ে গেল তার গাড়ির কাছে। গাড়িটা এগিয়ে আনলো ফার্মেসির দরজার মুখে। অতঃপর আদিতাকে ধরে বসালো গাড়িতে, তারপর দম ফেললো। গেল তার গাড়ির কাছে, গাড়িটাকে এগিয়ে আনলো ফার্মেসির দরজার মুখে। অতঃপর আদিতাকে ধরে বসালো গাড়িতে, তারপর দম ফেললো। আল্লাহ, যাক এবার নির্দ্বিধায় গাড়ি নিয়ে ছুটে যাবে। ফারিস গাড়ির ভিতর ঢুকলো। দরজা আটকে সিট বেল্ট লাগাতে বেশ হুমকি সরে বলল, বাকি রাস্তায় আপনি আর ঘুমাবেন না। আদিতা চরম অবাক হয়ে বলল, কেন? যার বিনিময়ে ফারিসের জবাব আসে, সব কেনর উত্তর দিতে বাধ্য নই আমি, তাই কথা কম বলে জেগে থাকুন। আদিতা বেশ ভাবলো না, ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে রইল। পথ তাদের এখনো অনেক বাকি। আদিতার গান গাইতে মন চাইলো হঠাৎ। মনে মনে গেয়ে উঠল 2 লাইন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কুয়াশায় এক মিষ্টি পরিবেশ। ফজর আজান দিতে বোধ হয় খুব বেশি দেরি নেই। আদিতার ফারিস এসে থামলো আদিতাদের বাড়ির সামনে। শীতে কাঁপাকাঁপি অবস্থায় আদিতার গাড়ির সিটবেল্ট খুললো। ফারিসের দিকে তাকিয়ে বলল, এতটা পথ সঙ্গ দেওয়ার জন্য আপনায় অসংখ্য ধন্যবাদ মিস্টার বখাটে। ফারিস অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো আদিতার দিকে, বলল, আপনাকে কতবার বলবো আমি বখাটে নই। আদিতা মৃদু হেসে বলল, জানি তো, তাও আপনায় এই নামে ডাকতে আমার দারুণ লাগে। ভালো থাকবেন, আমাদের আর দেখা নাই হোক। বলে গাড়ি থেকে বের হতে নিল আদিতা। আমাদের আর দেখানো হোক কথাটাই ফারিসের বুকে বুঝি ব্যথা উঠলো। সে বুঝলো, কিন্তু অবুঝের মতো একখানা কাণ্ড করে বসলো। সে হাত ধরলো আদিতার। আদিতা ভরকালো, জিজ্ঞাসা সুসুক চাহনি নিয়ে তাকালো ফারিসের দিকে। ফারিস এগোলো। আদিতার চোখে চোখ রেখেই স্পষ্ট কণ্ঠে বলল, আপনার চোখে আমি যা দেখি তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। ভূমিকম্পের মতো ফারিসের কথাটায় কেমন কম্পন ধরালো আদিতার শরীরে। ভিতরটা কেঁপে উঠলো আচমকায়। কিছু বলার শক্তি পেল না আর। সে গাড়ি থেকে বেরিয়ে ঠায় দাঁড়ালো। ফারিস আর অপেক্ষা করলো না, ছুট লাগালো দূরে। আদিতা তার যাওয়ার পানে তাকালো। হঠাৎ মৃদু হেসে উঠলো আপনি মনে মনে আওড়ালো, তাহলে আমাদের রোজই সাক্ষাৎ হোক মাফিয়া সাহেব। ঠোঁটে কামড় দিল আদিতা, বলল, থুড়ি মিস্টার বখাটে।